আচ্ছা, সবার ব্যাকগ্রাউন্ডে সাউন্ড অফ করে দেন। আচ্ছা দেখেন, আচ্ছা আজকে তো আপনাদের ক্লাস নাম্বার 28। 28 নম্বর ক্লাসে আপনাদের যেটা শেখাবো সেটা হচ্ছে টুল টিপসের ব্যবহার এবং টুল টিপের ব্যবহার, আর হচ্ছে যে ইমেজ টাইলস, ইমেজ যত ধরনের টাইলস আছে টাইলসের ব্যবহার শিখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, ক্লাস নাম্বার 28, আমরা ক্লাসে চলে যাই। আচ্ছা, টুল টিপ এবং ইমেজ টাইলস এর ব্যবহার শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তো টুল টিপ এমনিতেই সিম্পলি তৈরি করা যায় উইদাউট ডিজাইন ছাড়াই, খুব সহজেই। বাস আমরা নিজে ডিজাইন দিয়ে তৈরি করতে চাই সুন্দরভাবে, তাহলে আমাদের কোডের মাধ্যমে করতে হবে এটা, এই হলো বিষয়। তো সিম্পলি আমরা যদি আমাদের নিশ্চয় কোডে চলে যাই, দেখো আর এখানে অনেক ইমেজ আছে, ইমেজ থাক সমস্যা নেই। ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা এখানে চলে গেলাম। আচ্ছা, এখানে কি গতদিনে তোমাদের শিখিয়েছিলাম অ্যানিমেশনটা ভ্যানিশ করে দিলাম। আচ্ছা, এখানে গিয়ে সিম্পলি তবে এখানে লিখি, ধরো আমি এই ওয়ানের মধ্যে কিছু লিখলাম, আমি লিখলাম এ হু, লিখলাম ডব্লিউ হু, এখানে টাইটেল লিখলাম যে সমান সমান দিয়ে লিখলাম যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন লিখলাম। এই কোডটাকে আমি যদি রান করি, যদি এই কোডটা আমি রান করি তাহলে কি দেখাই, দেখো আমাদের ভুল একটা দেখাচ্ছে এখানে। দেখো মাউস যখন এটা ধরবে এর উপর, তখন আমাদের পুরো ওয়ার্ল্ড অর্গানাইজেশন দেখাচ্ছে। নিচে তোমরা দেখতে পেয়েছো, জাস্ট আমি কি করেছি, এখানে গিয়ে লিখেছি হচ্ছে যে এই যে এই ওয়ানের ভিতরে হু লিখেছি, তোমাদের এটা এর আগে দেখিয়েছি, হু লিখেছি। বাট এটা যদি আমি এক্সট্রা কোনো তথ্য দিতে চাই, ইনফরমেশন, এখন দেখো সিম্পলি কি হবে, কোনো তথ্য মানে পপ আপ আকারে ভেসে উঠবে না, পপ আপ আকারে কোনো তথ্য ভেসে আসছে না। বাট আমি যখন কি করতেছি, এখানে টাইটেল লিখে এর ভিতরে একটা স্পেস দিয়ে টাইটেল লিখে এই হু এর অর্থ লিখে দিলাম যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এর অর্থটা, অর্থাৎ এ সম্পর্কে তথ্য দিচ্ছে কখন, যখন মাউস ওভার করা হচ্ছে রেখাটার উপরে। আমি রিলোড করলাম, এখন দেখো মাউস ধরলে কি হচ্ছে, এই যে যখন লেখার মাউস তখন কি হচ্ছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নামে সুন্দর একটা পপ আপ আকার ভেসে, মানে একটা লেখা ফ্লটিং হয়ে ভেসে দেখাচ্ছে আমাকে যে ডব্লিউএসও মানে কি। তোমরা শিখিয়েছি এর আগে, হ্যাঁ। বা যদি এই লেখাটাকে আমি কি করতে ডিজাইন করে করতে চাই, যে আমি সিএসএস ব্যবহার করে ইয়ে নিয়ে আসবো, টুল টিপ নিয়ে আসবো বিভিন্ন ডিজাইন করে। এটা তাদের কোনো ডিজাইন আছে, দেখো কোনো ডিজাইন নেই, সিম্পলি সাদা একটা ব্যাকগ্রাউন্ডের উপরে লেখা ভেসে আছে। এটা ডিফল্টভাবে ব্রাউজার থেকে দেখাচ্ছে। বাট আমরা নিজে যদি ডিজাইন করে করতে চাই এটা, তাহলে কি করতে হবে চলো দেখি আমরা। এখানে আমি কেটে দিলাম, এখানে এটা কেটে দিলাম। আচ্ছা, এই যে আমি করতেছি, তাহলে কি আমরা কিভাবে করতে পারি, দেখো টপ এটা উপর দিকে শো করবে, টুল টিপটা রাইট ডান দিকে শো করবে, বটম নিচ দিকে, এবং লেফট বাম দিকে শো করবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখে নিই। আচ্ছা, জাস্ট এই কোডটা আমি কপি করলাম,
তো সব বুঝে দিচ্ছি। আচ্ছা এখানে দেখো একটা ডিপ নিয়েছি, ডিপের মধ্যে কি করেছি একটা ক্লাস নিয়েছি, ক্লাসের নাম দিয়েছি টুল টিপ, ঠিক আছে। এবং তারপরে স্প্যান নিয়েছি, স্প্যান নিয়ে সেই স্প্যানের মধ্যে ক্লাসের নাম একটা ক্লাস নিয়েছি, স্প্যান একটা ট্যাগ তোমরা জানো। তো স্প্যানের মধ্যে লিখেছি টুল টিপ টেক্সট, হ্যাঁ। আর এখানে কি লিখেছি ক্লাসের নাম দিয়েছি টুল টিপ টেক্সট নাম দিয়েছি এখানে। অনেকটা আমরা কি করবো এটা, ওই যে তোমাদের শিখিয়েছিলাম হভারেবল তোমার মেনু তৈরি করা, যে কোনো টেক্সটের উপর ধরার সঙ্গে সঙ্গে কি হয়, কোনো টেক্সটের উপর ধরার সঙ্গে সঙ্গে, আচ্ছা কোনো টেক্সটের উপর ধরার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, টেক্সটের উপর ধরার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি সেই টেক্সট মানে টেক্সটের ড্রপ ডাউন আকারে নিচে দেখাচ্ছে, এটা আমরা মানে সাব মেনু হিসেবে দেখাই, ধরার সঙ্গে সঙ্গে সাব মেনু হিসেবে দেখাচ্ছে। ওই সিস্টেমটা ব্যবহার করি, যে হবার ব্যবহার করে আমরা কি করব, হবার ইফেক্ট ব্যবহার করে আমরা এই কাজটা করব, ঠিক আছে। এই টুল টিপ তৈরি করব, তাহলে আমরা করতে পারি। চলো দেখি কীভাবে করবো এটা। তাহলে জাস্ট এখানে কি নিলাম, এটা বাদ দিলাম মনে করি প্রথম অবস্থায়, শুধু কি আছে এখানে, জাস্ট একটা ডিভিশন আছে, দেখো ডিভিশনের মধ্যে কি আছে এখানে, হবার আমি এখানে লিখে দিয়েছি, এখানে জাস্ট তোমার জাস্ট লিখতে পারো, এটা ক্লাসের নাম দিয়ে ক্লাসের নাম টুল টিপ দিয়েছি। এর ভিতরে কি করছিলাম, এর ভিতরে আরেকটা আমি নিলাম, একটু নিচে নামিয়ে দিয়ে এর ভিতরে আরেকটা নিলাম, স্প্যান লিখে, দরকার স্প্যান লিখে কি করলাম, আমি কাট করে তোমাকে দেখাচ্ছি, স্প্যান লিখে ট্যাগ লিখে দিলাম যে টুল টিপ টেক্সট, অন্য কিছু লিখে দিলাম। এর ভিতরে আরেকটা আমি স্পেস দিয়ে কিনলাম, আরেকটা ক্লাস নিলাম, ক্লাসের নাম টুল টিপ টেক্সট দিলাম, দুইটা ক্লাস এখানে, একটা টুল টিপ একটা টুল টিপ টেক্সট। যখন আমরা হবার ওভার মি মানে এরকম তো যখন মাউস ধরবো তখন এই লেখাটা দেখাবে, এই নিচেরটা হচ্ছে দেখাবে। প্রাথমিক অবস্থা আমরা কি করে এটাকে হাইড করে রাখবো, এই টুল টিপ টেক্সটটাকে হাইড করে রাখবো, আমরা লুকিয়ে রাখবো, ঠিক আছে। যখন এই মাউস ধরার সঙ্গে সঙ্গে যেন এটা শো করে। আমরা কীভাবে দেখাচ্ছি দেখে আসি আমরা, সিম্পলি দেখো। আচ্ছা এখানে লেখাটা চলে যাচ্ছে কারণ আমাদের সিএসএস করা তাই না, আমাদের সিএসএস করা আছে এই জন্য লেখাটা চলে যাচ্ছে বারবার। এই যে তোদের কতদিন দেখিয়েছিলাম অ্যানিমেশন, তাই না, এই চলে যাচ্ছে এখানে ডান থেকে বাম দিকে ডান দিকে। আমরা এই সিএসটা কেটে দিয়ে আসি, আমরা সিএসএসটা কেটে দিই, মানে গ দিনের ইয়েটা পেয়ে গেছে, অ্যানিমেশনটা পেয়ে গেছে। আমি গ দিনের সবগুলো কেটে দিলাম। গত ক্লাসে অ্যানিমেশন কীভাবে করতে হয় সিএসএস দ্বারা শিখিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। আচ্ছা এবার আমি কেটে দিই। আজ আমি দেখো লিখেছে হভার ওভার মি টুল টিপ টেক্সট, জাস্ট ভিতরে টেক্সটটা দেখাচ্ছে, এখানকার টেক্সটটা দেখাচ্ছে এই যে হভার ওভার মি টুল টিপ টেক্সট। এখন আমরা সিএসএস করব, ঠিক আছে। আর সিএস লিংক করা আছে, সিএসএস এর ভিতরে আমরা কোডগুলো দিয়ে দিব, একটা বুঝলে সবগুলো বুঝতে পারবে। দেখ আমি এখানে কোডটা কপি করলাম, সিম্পল অবস্থায় প্রথমে এটা দিলাম আমি টুল টিপ, একটা একটাকে তো একবার দিলে বুঝতে পারবে না। আমি সিএসএস এ গেলাম, এখন দেখো প্রথমে যে ইয়ে আছে, প্রথম যে ক্লাসটা আছে, সরি প্রথম যে ক্লাস আমাদের আছে এই যে টুল টিপ ক্লাস, প্রথমে এটাকে আমরা কি করব, কি সিএসএস কোড লিখব এই টুল টিপের জন্য, ঠিক আছে, এটার জন্য। তো দেখি কি কোড, পজিশন রিলেটিভ, ডিসপ্লে ইনলাইন ব্লক এবং বর্ডার 1 পিক্সেল ডটেড ব্ল্যাক, অর্থাৎ আমরা এখানে একটা বর্ডার দিয়েছি, তুমি 1 পিক্সেল দিলে হবে, ডটেড ব্ল্যাক বা ডট ডট আকারে দেখাবে, বর্ডারটা ডট ডট আকারে দেখাবে, কালো আকারে বর্ডার, ব্ল্যাক মানে কি কালো, কালো আকারে বর্ডারে ডট ডট আকারে দেখাবে, কত পিক্সেল, 1 পিক্সেল দেখাবে, কার চারিদিকে, অর্থাৎ আমাদের এর চারিদিকে দেখাবে, এই যে হভার ওভার মি এই লেখাটা চারিদিকে দেখাবে, কারণ ওর চারিদিকে আমরা দিয়েছি, এটা এখানে দিয়েছি 1 পিক্সেল ডটেড বর্ডার দিয়েছি। আর তোমরা জানো এটা যে ইনলাইন ব্লক কেন দেওয়া হয়, যে এর আন্ডারে যা কিছু আছে এই যে নিচের দিকে শো করে, ঠিক আছে। টেক্সটগুলো আমরা যদি ইনলাইন ব্লক যখন দেওয়া হয় সেখানে আমরা উইড হাইট দিতে পারি, উইড হাইট শো করে এবং নিচের দিকে ফ্লো হতে পারে, ঠিক আছে।
ইনলাইন এবং ব্লক উভয়ের কাজ করে, একসাথে কাজ করে। আর পজিশন রিলেটিভ মানে কি, তার অবস্থান থেকে মানে অন্য এলিমেন্টগুলো ওই এলিমেন্টটা পজিশন থেকে নিচ দিকে ফ্লো করতে পারবে কিনা, এরা আমরা হচ্ছে পজিশন রিলেটিভ দিয়ে বোঝাই। আচ্ছা, সেভ করলাম, এখানে রিলোড করলাম, সিম্পলি দেখো ওখানে কি আসছে, নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। হ্যাঁ, আমরা এটাকে হাইড করে দিব। এই যে টুল টিপ টেক্সট আছে না মাঝখানের ভিতরে যেটা আছে, এটাকে হাইড করে দেব, লুকিয়ে দিব নিচেরটাকে যেটা স্প্যানের মধ্যে আছে, এটাকে আমরা হাইড করে দিব। তো এটা কখন এই হবে, যখনই আমরা এখানে মাউস ধরবো তখন অটোমেটিক্যালি এই লেখাটা দেখাবে, শো করবে। আচ্ছা, তারপরের টেক্সট আমরা কি দেখো, আমি পরেরটা নিলাম। আচ্ছা, এখন দেখো এটাতে কি বোঝানো হয়েছে, এটা ছাড়া পড়ে গেছে। আচ্ছা, এখানে মনে করো টুল টিপ টেক্সট দুটা দুটা ক্লাস একসাথেই নিয়েছি আমরা এখানে। প্রথম টুল টিপ এবং টুল টিপ টেক্সট দুটা ক্লাস একসাথে নিয়েছি আমরা, অর্থাৎ এই ক্লাসটা, এই যে প্রথম টুল টিপ নিয়েছি, তারপরে টুল টিপ টেক্সট নিয়েছি। ঠিক আছে, কোডটা কি এই দেখো, ভিজিবিলিটি হিডেন মানে কি, মানে এর আন্ডারে যে ইয়েটা ক্লাসটা আছে সেটা হিডেন করে দিয়েছি। উইড কত পিক্সেল, 120 পিক্সেল, মানে একটা লিস্ট উইড দিয়েছি। এর ভিজিবিলিটি হিডেন মানে লুকিয়ে থাকবে, একটা উইড দিয়েছে 120 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাকবে, কার কালার থাকবে না, ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাকবে, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। তারপর একটা কালার সাদা থাকবে, অর্থাৎ লেখার কালারটা থাকবে সাদা। টেক্সট লাইন সেন্টার মানে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে লেখা থাকবে সেন্টার হবে। চারদিকে একটা বর্ডার থাকবে 6 পিক্সেলের। ঠিক আছে, আর প্যাডিং থাকবে যে একটু যেন বড় দেখায়, একটু বড় দেখায়। ঠিক আছে, চলো আমরা দেখে আসি কেমন দেখাচ্ছে। হারিয়ে গেছে না, দেখো এখান থেকে তো হারিয়ে গেছে, কিন্তু ভিজুয়ালিটি হিডেন কারণে হারিয়ে গেছে। যে দাগ দেখতে পাচ্ছ কিন্তু লেখাটা দেখা যাচ্ছে না। এখন মাউস ধরলে হচ্ছে কি, হচ্ছে না। এখন আমরা শো করাবো যেন এখানে মাউস ধরলেই লেখাটা শো করে। তাহলে কি করতে হবে, পরবর্তী কোডটা নিয়ে আসতে হবে। এই যে পজিশন দ্য টুল টিপ, ঠিক আছে, জাস্ট এই লেখাটা কপি করলাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এটা দিয়ে দিলাম, পজিশন অ্যাবসোলিউট জেড ইনডেক্স 1। আচ্ছা, তোমরা জানো পজিশন অ্যাবসোলিউট কেন ব্যবহার করা হয়, কোনো জিনিস প্লটিং করার জন্য। আমি ইচ্ছে মতো প্লটিং করতে পারি এবং যে কোনো জায়গায় একে মুভিং করতে পারি। ঠিক আছে, আর জেড ইনডেক্স কেন দেওয়া হয় এটা তোমাদের শিখিয়েছি, যে আমি জেড ইনডেক্স 1 যখন দেবো তখন কি হবে, দুটো এলিমেন্টের মধ্যে যেটাকে জেড ইনডেক্স 1 দেওয়া হবে সে উপরে থাকবে, 2 দিলে তারপরেরটা আরো উপরে থাকবে, 3 দিলে আরো উপরে থাকবে। জেড ইনডেক্স এর মান যত বেশি হবে তত উপরে থাকবে। রিলোড করলাম, এখন দেখো এখানে ধরার পর আসছে না, কিন্তু এটা কিন্তু হাইড হয়ে গেছে অটোমেটিক্যালি। অর্থাৎ হবার ওভার মি এই লেখাটা আন্ডার যে লেখাটা ছিল এটা তো হাইড হয়ে গেছে। এখন এটা শো করব, ভিজিবিলিটি ভিজিবল করে দেবো কোনটাকে, এই ক্লাসকে। এই ক্লাসের আন্ডারে টুল টিপের আন্ডারে যে ক্লাস ছিল টুল টিপ টেক্সট, তাকে আমরা হাইড করে দিয়েছি, ভিজিবিলিটি হিডেন করে দিয়েছি। এখন এই শুধু এই টেক্সটকে, অর্থাৎ টুল টিপ টেক্সট, এটা যখন এটার উপর হবার করা হবে, কোনটার উপর হবার করা হবে, এই হবার ওভার মি এটার উপর যখন হবার করা হবে তখন দ্বিতীয় টেক্সটটা শো করবে, এই টেক্সটটা শো করবে। তাহলে কি করতে হবে, পরবর্তী কোডটা নিয়ে আসতে হবে, এই যে ভিজিবিলিটি ভিজিবল। তো তাহলে শিখিয়েছি এটা, যখন ড্রপ ডাউন মেনু তোমাদের শিখিয়েছিলাম তো এটা শিখিয়েছি, ড্রপ ডাউন মেনু শেখানোর সময় শিখিয়েছি। দেখো বলছে যে টুল টিপটা কোন ক্লাস, ভালো করে বুঝো। টুল টিপটা হচ্ছে এই ক্লাস, এই প্রথম ক্লাসটা টুল টিপ, হবার ওভার মি। যখন হবার ওভার মিতে কি করা, হবার করা হবে, কি করা হবে এখানে দেখো লেখা আছে, যখন এই টুল টিপে হবার করবে, এই যে হবার করব, হবার করলে কোনটা শো করতে হবে, এই যে টুল টিপ টেক্সট কি করবে এখানে বলে দিচ্ছি, ভিজিবিলিটি ভিজিবল। ভিজিবল মানে কি, দৃশ্যমান। টুল টিপ হবার, ঠিক আছে, টুল টিপ টেক্সট ভিজিবিলিটি
ভিজিবল, এই দিয়ে দিলাম মনে করো। আর যখনই হভার করা হবে প্রথম ক্লাসের উপরে, দ্বিতীয় যে ক্লাসটা আছে সেটা ভিজিবল হবে, তাই বলছে এখানে। এবার দেখো আমি রিলোড করলাম, মাউস ধরলাম, এই দেখো আসছে টুল টিপ টেক্সট, যেটা ব্যাকগ্রাউন্ড কালো একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, দেখো সাদা একটা, যে সাদা লেখা দিয়েছিলাম এখানে, সাদা, এই যে সাদা লেখা দিয়েছিলাম এখানে, সাদা লেখা দিয়েছিলাম, কালো একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, এবং চারদিকে বর্ডার রেডিয়াস করেছিলাম, এই যে বর্ডার রেডিয়াস করেছিলাম। উপরে দেখাচ্ছি, দেখো এই যে এই এই যে এখানে দেখো, এই যে বর্ডার রেডিয়াস 6 পিক্সেল করেছিলাম, হ্যাঁ, প্যাডিং দিয়েছিলাম 5 পিক্সেল, টেক্সট লাইন সেন্টার করেছিলাম, লেখার কালার সাদা করেছিলাম, এবং ব্যাকগ্রাউন্ড কালার কালো দিয়েছিলাম, ঠিক আছে। উইডথ কত দিয়েছিলাম 120 পিক্সেল, দেখো সবগুলো মিলে যাচ্ছে এখন। এটার উইডথ কত পিক্সেল 120 পিক্সেল পুরোটা, এই যে কালো দেখতেছো ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখতেছো, পুরোটা উইডথ 120 পিক্সেল। এর চারিদিকে বর্ডার রেডিয়াস দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে কি করছি, প্যাডিং দেওয়া হয়েছে 6 পিক্সেল, লেখার কালার সাদা করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার কালো করা হয়েছে, এই পুরোটা উপরে করা হয়েছে। তাহলে বুঝতে পারছেন নিশ্চয়ই এখানে খুব কঠিন বিষয় না। তা আমরা এই যে লেখাটা যেটা আছে এটাকে ডান দিকে শো করছে, আমি উপরে বামে এগুলো শো করতে পারি, ঠিক আছে। কিভাবে দেখি আমরা, যে এই যে টুল টিপটা আছে, আমার মাউস ধরলে এখানটা শো করছে। ও ডিসপ্লে, ডিসপ্লে ব্লক দিলেও কাজ করে, ঠিক আছে। ও ডিসপ্লে ব্লক দিলে হয় কি, যে নিচ দিকে কাজ করে, আসবে, অবশ্যই আসবে। ডিসপ্লে ব্লক দিলে অবশ্যই আসবে, ঠিক আছে। কি দেখাচ্ছে যে নিয়মটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্যবহার করা। আচ্ছা, স্প্যান হচ্ছে একটা ট্যাগ। রাজু আহমেদ প্রশ্ন করছে যে স্প্যান একটা, মানে স্প্যানটা কি? অ্যাকচুয়ালি স্প্যানটা হচ্ছে একটা ট্যাগ। স্প্যানের মাধ্যমে সাধারণত কি হয়, আমরা এটাকে বলা হয়ে থাকে, মানে যদি একটা ট্যাগের ভিতর আরেকটা ট্যাগ ব্যবহার করতে চাই, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে স্প্যান ব্যবহার করা হয়। আপনি স্প্যান এমনিতে ব্যবহার করতে পারবেন, আমরা যেমন হেডিং ট্যাগ ব্যবহার করছি, হ্যাঁ, আমরা যেমন হেডিং ট্যাগ ব্যবহার করছি, আমরা হেডিং ট্যাগ যেমন ব্যবহার করছি, আবার দেখা যাচ্ছে যে ওই প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করছি, অন্যান্য ট্যাগ যেগুলো ব্যবহার করি, ওই রকমভাবে আমরা স্প্যান ট্যাগও ব্যবহার করতে পারি, হ্যাঁ। তো দেখা যাচ্ছে যখন আমাদের একটা ট্যাগের আন্ডার আরেকটা ট্যাগ ব্যবহার করা হয়, হ্যাঁ, একে বলা হয় নেস্টেড ট্যাগ। নেস্ট মানে হচ্ছে বাসা, জানো না পাখির বাসাকে কি বলা হয়, নেস্ট বলা হয়। তো নেস্টেড ট্যাগ মানে আশ্রিত ট্যাগ, ঠিক আছে। এই যে এই টুল টিপ, এই যে প্রথম যে ডিপ ডিপ আছে, এই ডিপের নেস্টেড ট্যাগ কোনটা, স্প্যান ট্যাগ। মানে কার আশ্রয় আছে এটা, এই ডিপ ট্যাগের আশ্রয় আছে, কি আছে, স্প্যান ট্যাগ আছে। তো এখানে ডিপও একটা ট্যাগ, স্প্যানও একটা ট্যাগ। স্প্যান কেন ব্যবহার করছি এখানে, স্প্যান ব্যবহার না করতে অন্য কিছু ব্যবহার করলে সমস্যা না, কিন্তু পি ব্যবহার করো, পি ট্যাগ, তাও হবে। এইচ ট্যাগ ব্যবহার করো, H1 ট্যাগ বা H2 H3 ট্যাগ, অন্য কোনো ট্যাগ, এখানে তাও কাজ করবে, একই বিষয়। বাট বেশিরভাগ ক্ষেত্রে নেস্টেড ট্যাগের ক্ষেত্রে, মানে আশ্রিত ট্যাগ, একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ ব্যবহার করা হয়, সেখানে স্প্যান ব্যবহার করা হয়। বুঝা যাচ্ছে কি? জাহাঙ্গীর আলম প্রশ্ন করেছিল যে এখানে ব্লক ব্যবহার করা যাবে কিনা, ডিসপ্লে ব্লক। হ্যাঁ, ডিসপ্লে ব্লকও ব্যবহার করা যাবে, তবে ইনলাইন ব্যবহার করা হচ্ছে বেশি যুক্তিসম্মত, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। আর হ্যাঁ, মানে অমিত হাসান আতিক যেটা বলেছে যে এক লাইনের টেক্সট লেখার ক্ষেত্রে, হ্যাঁ, তোমাদের শিখিয়েছি তো এটা, তোমাদের শিখিয়েছিলাম যে দুই ধরনের এলিমেন্ট আছে, দুই ধরনের, একটা ব্লক এলিমেন্ট, একটা ইনলাইন এলিমেন্ট। শিখেছিলাম না, যতগুলো ট্যাগ আছে সবগুলো ট্যাগের মধ্যে একটা ইনলাইন ট্যাগ আছে, মানে ইনলাইন এলিমেন্ট আছে, একটা হচ্ছে ব্লক এলিমেন্ট আছে। ব্লক মানে নিচে নিচে, একটার নিচে আরেকটা, আরেকটার নিচে আরেকটা, এইভাবে ব্লক এলিমেন্ট বলা হয়ে থাকে। তো যখন আমরা একটার নিচে আরেকটা কোনো কিছু সাজাবো, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ব্লক এলিমেন্টগুলো, ব্লক ট্যাগগুলো ব্যবহার করি। আর একটার পর একটা সাজাতে চাই পাশাপাশি, সে ইনলাইন এলিমেন্ট ব্যবহার করি। তো স্প্যান এরকম একটা ইনলাইন এলিমেন্ট। অমিত হাসান আতিক ঠিক বলেছে, এটা এর এক ধরনের ইনলাইন এলিমেন্ট, পাশাপাশি লেখার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। তবে একটা নেস্টেড ট্যাগ, একটা ট্যাগের ভিতরে একটা ট্যাগ লেখার জন্য ব্যবহার করা হয়ে থাকে এটা। শোনো, 1 মিনিটের মধ্যে ভিডিও কেটে যাবে, তোমরা আবার জয়েন করবা সবাই, ঠিক আছে। আমি এখনই কেটে দিচ্ছি।
তোমরা আবার সবাই জয়েন করো, সবাই রিজয়েন করো। সবাই রিজয়েন করো। জাহাঙ্গীর আলম অ্যাড করেছে, মেহেদি মোহন। আচ্ছা, সবাই আশা করি চলে আসছো। ওকে, ডান, মোটামুটি সবাই চলে আসছো। আচ্ছা, আমরা শুরু করে দিই আবার, ঠিক আছে? আচ্ছা দেখো, যেটা দেখছিলাম আমরা সেটা হচ্ছে যে আমরা এটা দেখছিলাম যে ধরলে এখানে ডান দিকে দেখাচ্ছে, ঠিক আছে? এখানে দেখাচ্ছে। আর যেটা অন্যভাবে শো করতে চাই, জাস্ট আমাদের এই কোডটা লাগবে। দেখো, টপ 5 পিক্সেল এবং লেফট 105%। আমি এই কোডটা দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এখন আমাদের কোন দিকে আছে? ডান দিকে আছে, মানে টুল টিপ ডান দিকে হচ্ছে। রিলোড করলাম। আচ্ছা, ডান দিকে শো করছে, তাই না? দেখো, আমি রিলোড করলাম এটা। সিম্পলি ঠিক গেছে লেখার সাথে। দেখতে ভালো লাগছে? ভালো লাগছে না? আমি এটা কি করব? টপ মানে টপে আমি মার্জিন দিলাম কত পিক্সেল? 5 পিক্সেল। আর লেফটে হচ্ছে 105%। তাহলে পার্সেন্টেজ ভাবে তোমাদের শিখিয়েছি। এখন রিলোড করার পর কত সুন্দরভাবে একটু দূরে শো করছে, ঠিক আছে? এবার হচ্ছে আমরা দেখি টুল টিপ, মানে টুল টিপ, মানে টপে টপে কি দিতে পারি আমরা? কপি করলাম।
আমি এটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। দেখো আমার আগে ওয়েট করে দেওয়া আছে, এখানে দেওয়া আছে না, ওইটা 120 পিক্সেল। একটা ব্যবহার করলেই হবে এখানে। এদিকে উপর দিকে হচ্ছে, দেখছো? এটা ভিতরে ঢুকে গেছে, আমার এখানে ইয়ে দিতে হবে, মার্জিন টপ দিতে হবে, ঠিক আছে? এখানে কিছু লেখা লিখতে পারি চাইলে, অর্থাৎ মার্জিন টপ দিতে পারি, এটা কি? লিখে দিলাম এরকম মনে করো। আচ্ছা, আমার মার্জিনটা দিলাম না, এমনিতে বের করার জন্য ইয়ে করলাম, বেশি হয়ে গেছে, একটাই থাক। আচ্ছা, এখন দেখো, আচ্ছা এই যে দেখাচ্ছে উপর দিকে, দেখো। হ্যাঁ, এখানে মাউস ধরলে এই যে উপর দিকে দেখাচ্ছে লেখাটা। তাহলে কি করলাম, এখানে জাস্ট এই যে লেফট 50% মার্জিন লেফট মাইনাস মানে 60 পিক্সেল। হ্যাঁ, মানে ওইটা ওই থাকবে, বটম 100% দিলা, লেফটে 50 পিক্সেল দিলা, তাহলে অটোমেটিক্যালি ডান উপরে চলে যাবে এটা। তো এখানে ডান ক্লিক ইয়ে করে দেখতে পারো, এখানে যে অপশন আছে এটা জাস্ট মার্জিনের মাধ্যমে, মার্জিন লেফটে 60% দেওয়া আছে, আর হচ্ছে লেফটে 50% দেওয়া আছে, ঠিক আছে? যার কারণে বটমে 100% দেওয়ার কারণে অটোমেটিক্যালি এই টুল টিপটা উপর দিকে চলে গেছে, উপরে চলে গেছে। তোমরা কম্পার করে দেখতে পারো এটা। আচ্ছা, এভাবে আমরা টুল টিপটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? একইভাবে আমরা ডান দিকে নিচের দিকেও শো করতে পারি টুল টিপটা। হ্যাঁ, নিচের দিকে এই যে বটম ব্যবহার করার জন্য কি করতে হবে, আমাদের সেই কাজটা করতে হবে। দেখো, যেখানে আমার বটমে দিচ্ছি সেখানে টপে দিয়ে দিব, তাহলে কি হবে? এই জিনিসটা কি করলাম আমি, দেখো যেটা হচ্ছে দিয়েছিলাম বটমে, বটমে কত পিক্সেল দিয়েছিলাম, 100% দিয়েছিলাম, সে টপে 100% দিতে হবে, লেফটে 50% আর অন্য সবই ঠিক থাকবে। বুঝো নাই? এখানে টপ বটমে দিয়েছিলাম 100 পিক্সেল, যেন এটা উপর দিকে চলে যায়, ঠিক আছে? এবার টপে দিলাম 100 পিক্সেল, যেন নিচ দিকে চলে আসে, বাকি সবগুলো ঠিক থাকবে আগের মতোই। এখন দেখো আমার উপর দিকে আসলে এটা রিলোড করলাম, তাহলে নিচের দিক হচ্ছে এই যে টুল টিপটা নিচে মাউস ধরলে নিচ দিকে হবে। তা আমরা এইভাবে ডিজাইন করে করতে পারি টুল টিপের ব্যাপারটা। বুঝতে পারলা কি? আচ্ছা, এখন দেখো আমরা অ্যারো কি ব্যবহার করতে পারি। এখানে দেখুন অ্যারো নেই, একটা তীর চিহ্ন নিচ দিকে এরকম তীর চিহ্ন আকারে দেখাই, অ্যারো আকারে দেখাই, ওইটা আমরা কিভাবে করব, চলো আমরা দেখি। আচ্ছা, ভুল করে খালি ক্লিক করে দিচ্ছি ইয়েতে। আচ্ছা, কাছে নিয়ে আসলাম, কাছাকাছি নিয়ে আসলাম যেন ভুল কম হয়। চলো অ্যারোটা কিভাবে করবো আমরা, টুল টিপ অ্যারো, প্রথমে করি অ্যারোটা। আচ্ছা, অ্যারো জন্য যে কাজটা করতে হবে, দেখো এই জিনিসটা নিলাম আমি, টুল টিপ আর ব্যবহার করছি এইটা, ব্যবহার করেছি টুল টিপ টেক্সট, আর আরেকটা ব্যবহার করতে হবে এইটা টুল টিপ আফটার, ঠিক আছে? এইটা ব্যবহার করতে হবে অ্যারোর জন্য। আমরা এখানে যেটা ব্যবহার করেছি তুমি দেখেছো, আচ্ছা মাঝখানে ব্যবহার করে দিই, দেখো এই কোডটা এরকম হবে।
টুল টিপ টেক্সট, এই টুল টেক্সট আফটার, ঠিক আছে। এই যে দেখতেছে এই চিহ্নটা আছে ডাবল সাইন, এটা খুব সুন্দর একটা নাম আছে বুঝছো। আমরা সাধারণত প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা ব্যবহার করি। ডাবল তোমার দেখা যাচ্ছে কোলন বলতেছে, হয়তো ডাবল কোলন বলবা। আর যখন প্রোগ্রামিং এর ক্ষেত্রে পিএইচপির ক্ষেত্রে বলতে অবজেক্ট মানে রেজোলিউশন অপারেটর বলি, অবজেক্ট রেজোলিউশন অপারেটর। আচ্ছা এখন দেখো আসছে কিনা দেখি আমরা। আচ্ছা এর নিচ দিকে হয়ে গেছে তাই না, আই ক্যান টপ আছে, বটম দিলাম। এবার দেখো ঠিক মতো দেখাচ্ছে। এবার উপরে এখানে বটম দিয়ে দিলাম, এই যে ঠিক আছে। কোথায় হবে এটা, এই যে এখানে বটমে, মানে বটম নিচ দিকে আসবে তীর চিহ্নটা, এখানে টপ দিলা মানে ওটা উপর দিকে শো করবে, ঠিক আছে। মানে এটা উপর দিক থেকে নিচ দিকে আসবে, এখানে টপ থাকবে কিন্তু এখানে বটম থাকতে হবে, মানে ঠিক মতো শো করবে না। হ্যাঁ এবার দেখো এই যে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছ কি, এই যে একটা তীর চিহ্ন এখানে আসছে। আর এই তীর চিহ্ন তৈরি করার জন্য কি করতে হয়েছে, আমরা অনেক ওয়েবসাইট দেখবে এরকম ধরলে এরকম তীর চিহ্ন দেখা, এর পুরো বক্স আছে, বক্সের নিচ দিকে তীর চিহ্ন আছে। এই তীর চিহ্নের জন্য কোডটা লিখতেছি দেখো, এই টুল টিপ টেক্সট আফটার, হ্যাঁ আফটার মানে পরে, এই টুল টিপ টেক্সটের পরে কি হবে, ঠিক আছে। এরকম কন্টেন্ট থাকবে, এটা মানে যে কন্টেন্ট দেওয়া থাকবে সেটা পজিশন অ্যাবসোলিউট, টপ 100 লেফট 50 পিক্সেল, ঠিক আছে, মার্জিন লেফট এত, এই সব দেওয়া আছে। আর বর্ডার স্টাইল সলিড, হ্যাঁ। আর এখানে বর্ডার কালার ব্ল্যাক, ট্রান্সপারেন্ট দেওয়া আছে। এটা মানে এই যেটা তৈরি করা হয়েছে জাস্ট, এটা তৈরি করা হয়েছে, এটা এই যে একটা জিনিসটা, এটা এক্সট্রা ভাবে একটা কি তৈরি করা হয়েছে, তীর চিহ্ন তৈরি করা হয়েছে। এটা কি হবে, কন্টেন্টের উপরে এটা শো করবে। আমরা এটা বিভিন্ন দিক করতে পারি একইভাবে, হ্যাঁ যেটা আমরা করতেছিলাম। মজার একটা বিষয় বলি, প্রথম প্রথম যখন আমরা মানে অনেকে যারা কোড শিখতে আসে, অনেক সময় কোডের গুলো বুঝতে পারে না, ঠিক আছে। অনেকে দেখা যাচ্ছে অনেক কিছু বুঝতে পারে না, কিন্তু এই ক্ষেত্রে তোমাদের করোনাটাকে যদি কেউ প্রপারলি বুঝতে না পারে, বোঝার চেষ্টা করবা, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করার বোঝানোর চেষ্টা করবো সাধ্য অনুযায়ী, ঠিক আছে। এরপর যদি তারপরে একটু প্রপারলি বুঝতে না পারো, ঠিক আছে মোটামুটি বুঝতে পেরেছো, আমি বোঝানোর পরে হয়তো প্রপারলি বুঝতে পারো নাই, এটা আস্তে আস্তে বিষয়গুলো ক্লিয়ার হবে। তখন যখন রিয়েল প্রজেক্টে কাজ করবো আস্তে আস্তে সবগুলো কোড বুঝতে পারবা। শুরুতে অনেক সময় বোঝা যায় না কেন কোড, অনেক কোড বোঝা যায় না, মানে নতুন যা তাদের জন্য এটা কঠিন হয়। এক্ষেত্রে তাদের জন্য করণীয়টা হচ্ছে কোডটা কপি পেস্ট করা। এই যে আমি কপি পেস্ট করলাম, ঠিক আছে, এবার কোডগুলো নিজে হাতে লিখবা, মানে কপি করবা কোডগুলো, কপি করে তুমি এরকম ডিজাইন নিয়ে আসতে পারছো কিনা, নিয়ে আসতে পারলে হবে। কারণ ক্লায়েন্ট তোমাকে জিজ্ঞেস করবে না যে তুমি এটা কপি করে কাজটা করেছো, না দেখাচ্ছে তুমি কাজটা হেল্প নিয়ে করেছো না কিভাবে করেছো, ঠিক আছে। মেন কথা তুমি এটা ব্যবহার জানো কিনা, প্রপারলি বুঝে করাটা খুবই ভালো। কারণ বুঝে না করলে অনেক সময় বিপদে পড়তে হয় তোমাকে, নিজে নিজে কাস্টমাইজ করে কাজগুলো করতে পারবে না। বাট অনেক কিছু কপি পেস্ট করে করা যায়। যেমন অনেক অনেক প্রচুর প্লাগইন আছে অনলাইনে, যে কিউরি প্লাগইন আছে, ওয়ার্ডপ্রেসের বিভিন্ন প্লাগইনগুলো আছে। অনেক এরকম কাস্টমাইজার আছে যারা কখনো কোড শিখে নাই, কিন্তু এরা প্লাগইনগুলো ব্যবহার নিয়মটা জানে, মেকারের মতো, বুঝো নাই। একটা মেশিন কীভাবে তৈরি হয় এটা মেকার জানে না, এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জানে। কিন্তু মেকার কিন্তু একটা পুরোপুরি মেশিন তৈরি করে দিতে পারে, যদি সবগুলো পার্টস তাকে সরবরাহ করা হয়, কারণ কোন পার্টস কোথায় লাগাতে হবে মেশিনের, লাগিয়ে সে একটা পূর্ণাঙ্গ মেশিন তৈরি করে দেয়, ঠিক আছে, একটা পূর্ণ গাড়ি একটা মেশিন তৈরি করে দেয়। কারণ সে জানে যে কোন পার্টস কোথায় লাগালে কীভাবে কাজ করে, এই হলো বিষয়। বাট সে কিন্তু মেশিনের পার্টসগুলো নিজে তৈরি করে না, বা কোন পার্টস ব্যাকএন্ডে কীভাবে কাজ করছে সেটা কিন্তু সে জানে না। সে শুধু জানে যে কোন পার্টস কোথায় লাগালে একটা পূর্ণাঙ্গ মেশিন তৈরি হয় বা একটা গাড়ি তৈরি হয়। তো অনেকটা ওই রকম, যদি তোমাদের প্রাথমিক অবস্থায় দু একজন বুঝতে অসুবিধা হয় যে আমি কোডগুলো কিছু কিছু বুঝতে পারছি না, তখন দেখাচ্ছে যে বোঝার চেষ্টা করবা সর্বাত্মক পরিমাণ, তারপরে যদি বুঝতে না পারো তারপরে কপি করবা, কপি পেস্ট ব্যবহার করবা, ঠিক আছে। এরকম অনেককে দেখেছি, আমার নিজের ক্ষেত্রে আমার বাস্তব প্রমাণ আছে। আমি যখন ওপি শিখি, ওপি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এই ওপি যেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেখার
শুরুতে আমি প্রথমে 1 মাস কিছু বুঝতে পারি নাই, শুধু প্র্যাকটিস করে গেছি। মানে কোডগুলো কপি করি, পেস্ট করি, বোঝার চেষ্টা করি সর্বোচ্চ পরিমাণ, বুঝতে না পারলে ওইভাবে কপি পেস্ট করে আউটপুট নেওয়ার চেষ্টা করি যে আউটপুটটা কি হচ্ছে, ওখানে যে আউটপুটটা চাচ্ছে সেটা আউটপুট দেখাতে পারছে কিনা। ঠিক আছে, বাট 1 মাস পর থেকে আস্তে আস্তে সবগুলো কোড আমার বোধগম্য হওয়া শুরু হয়েছে। হ্যাঁ, এবং তারপর তো সব কোড বুঝতে পারি। কিন্তু প্রথম অবস্থায় কিন্তু 1 মাস মাথার উপর দিয়ে গেছে, বুঝতে পারি নাই। তো তোমাদের ক্ষেত্রে এরকম হতে পারে যে পুরো কোডটা তোমাদের বোধগম্য হচ্ছে না, ঠিক আছে, তখন তোমরা কপি পেস্ট করবা, কিন্তু আউটপুটটা নেওয়ার চেষ্টা করবো। যখন আউটপুট আসতে পারছো না তখন কি করবা, তখন দেখা যাচ্ছে আমাকে জিজ্ঞেস করছে আউটপুটটা পাচ্ছি না, আমাকে শিখিয়ে দেন। কারণ কোনো সময় কোড বললে আউটপুট আসবে না। তাহলে বুঝতে পারো তোমরা টুল টিপটা কি ব্যবহার করতে হয়, টুল টিপের এই তীর চিহ্নটা কিভাবে নিতে হয়। এটা একইভাবে আমরা ডানে বামে উপরে নিচে সব দিকে নিতে পারো। শুধু তোমাদের কি পরিবর্তন করতে হবে, এখানে এই কোডটা পরিবর্তন করবা। আমি এখানে কি লিখে দিলাম দেখো, এখানে বটম লিখে দিলাম, মানে নিচ দিকে হবে। তোমার এখানে রাইট লিখলে কি হবে, ডান দিক থেকে হবে। আর এখানে কি হবে, তুমি যদি টপ, এখানে ধরো আমি লিখে দিলাম, আচ্ছা এখানে তুমি রাইট লিখলে কি হবে, ডান দিক থেকে হবে। ঠিক আছে, তাহলে এখানে তোর পরিবর্তন করে দিতে হবে। আচ্ছা এটা তো পারবো, এখন বুঝতে পারছি আমি। ফিল ইন টুল টিপ দরকার নেই এগুলো। এবার আমরা শেষে স্টাইলিং ইমেজেস দেখবো। ঠিক আছে, তো নিজে নিজে করবা, টুল টিপ যদি কোনো সমস্যা হয় আমি আবার ডিসকাস করবো, সমস্যা। এই ইমেজের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই মানে প্লিজ বি কনসাস। ইমেজের স্টাইলিংটা রিয়েল প্রজেক্টে প্রচুর ব্যবহার করা হয় ইমেজ। হ্যাঁ, এটা প্রপারলি তোমাকে শিখতে হবে। শেষে স্টাইলিং ইমেজেস। হ্যাঁ, চলো আমরা শুরু করে দিই। প্রথমে আমরা রাউন্ডেড ইমেজ তৈরি করব, চারদিকে গোল ইমেজ। এটা কিভাবে করব দেখো, চলো আমি এখানে শুধু ইমেজের ইয়েটা কপি করছি। এখানে আসলাম, আগের কোডগুলো সব কেটে দিলাম, এই স্টিলে যা ছিল সব কেটে দিলাম, এখানে শুধু একটা ইমেজ নিয়ে আসছি। দেখো এই যে তোমার জানো এটা ইমেজ ট্যাগ, ইমেজের একটা নাম প্যারিস ডট জেপিজি দেওয়া আছে। হ্যাঁ, দিয়েছি এটা অল্টারনেটিভ প্যারিস। তো এগুলো না দিয়ে অল্টারনেটিভ না দিলেও চলবে, দিয়ে দিলে ভালো, সমস্যা নাই। উইডথ দিস 300 পিক্সেল, হাইট দিস 300 পিক্সেল। ইমেজের ইমেজটা আমার রাখা আছে এখানে, তাহলে দেখিয়ে দিই। আমাদের একটা ইমেজ রাখা আছে এখানে, এই যে প্যারিস ডট ইমেজটা দেখাই। এই ইমেজটা দেখো, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। কে ইমেজ না দেখতে পেলে বলবো, আমি যে কথা বলছি কথার সাথে আমার ইয়ে না মিল না পাও, যদি তুমি ডিসপ্লে না দেখতে পাও তাহলে আমাকে বলবে সঙ্গে সঙ্গে। ইমেজ দেখতে পাচ্ছ, এটা এর প্যারিসের একটা ছবি। ঠিক আছে, প্যারিস নাকি ফ্রান্সের রাজধানী প্যারিস নাকি। তো এই প্যারিসের দেখাচ্ছে যে ইমেজটা আমার রাখা আছে এখানে। জাস্ট এই যে প্যারিস ডট জেপিজি এর লিংক করে দিছি এখানে। কোথায়, এই যে আইএমজি লিখে এসআরসি এর ভিতরে এই প্যারিস ডট জেপিজি নামটা দিয়ে দিছি এখানে। এই যে প্যারিস ডট, এই যে প্যারিস ডট জেপিজি, এই নামটা এই যে। ঠিক আছে, আর তোমরা অল্টারের কাজ জানো। এটা অল্টার মানে হচ্ছে যে যদি কোনো কার ইমেজটা না পাই তাহলে এই লেখাটা শো করবে ইমেজের জায়গায়। আর সেই ইমেজের একটা উইড হাইট দিয়েছি দেখো, মানে প্রশস্ততা কত হবে 300 পিক্সেল, আর হাইট উচ্চতা হবে 300 পিক্সেল। তো চলো আমরা দেখি ইমেজটা কেমন দেখাচ্ছে। এই ইমেজটা দেখাচ্ছে, ইমেজটা চলে আসছে, প্যারিসের ইমেজটা চলে আসছে। এবার আমরা সিএসএস লিখবো। ঠিক আছে, ইমেজটাকে রাউন্ডেড করবো, জাস্ট ইমেজ ট্যাগটা নিয়ে বর্ডার দেবো। ঠিক আছে, ধর আমি এখানে আইএমজি আছে না ইমেজ ট্যাগ, আমি সব কেটে আগেগুলো সব কেটে দিলাম, টুল টিপ সব কেটে দিলাম। ঠিক আছে, সিএসএস এ গিয়ে, আর এখানে ইমেজ ট্যাগ আছে আইএমজি ট্যাগ, আমি আইএমজি নিলাম, নিয়ে লিখলাম বর্ডার রেডিয়াস 8 পিক্সেল। এখন দেখো ইমেজটা কেমন হয়, এই ইমেজটা কেমন হয় দেখো। দেখো চারিদিকে কি হয়েছে, সুন্দর কেটে গেছে না। আচ্ছা এই যে এই কর্নারটা, মানে এই চারটা কর্নার দেখো সুন্দরভাবে কি হয়েছে, স্মুথ হয়ে গেছে গোলাকৃতি হয়ে। ঠিক আছে,
যদি এটাকে আমি আরো গোলাকৃতি করতে চাই তাহলে কি করব? ধরো এখানে করে দিলাম 50 পিক্সেল, বর্ডার রেডিয়াস 50 পিক্সেল, তাহলে কি হয়? দেখ আরো গোল হয়ে গেছে। এক করে দিলাম 200 পিক্সেল, বর্ডার রেডিয়াস কত পিক্সেল? 200 পিক্সেল করে দিলাম। দেখো একবার গোলগাল হয়ে গেছে না, গোলাকৃতি হয়ে গেছে। আমরা এইভাবে কি করতে পারি? থাম্বনেইল ইমেজ তৈরি করতে পারি খুব সুন্দরভাবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, আমি এখানে পার্সেন্টেজ ব্যবহার করতে পারি, পিক্সেল না ব্যবহার করে উইড হাইটের সাথে পার্সেন্টেজ ব্যবহার করা হয় থাকে। এক্ষেত্রে আমরা দেখছি পার্সেন্টেজ কাজ করবে কিনা। সবসময় পিক্সেল দিয়ে ব্যবহার করি আমরা। হ্যাঁ, কাজ করছে। 200 পিক্সেল যা আসছে এখানে পার্সেন্টেজে একই জিনিস আসছে, যে বর্ডার রেডিয়াস 200% এবং বর্ডার রেডিয়াস 200 পিক্সেল, ঠিক আছে? এইভাবে আমরা ইমেজের থাম্বনেইল করতে পারি। বুঝতে পারলা কি? আচ্ছা, আমরা 100 পিক্সেল দিয়ে এখানে আচ্ছা 300 পিক্সেল দিয়ে তার কি হয় দেখি। আচ্ছা, আর পরিবর্তন হবে না, ঠিক আছে? মানে ইমেজের নির্দিষ্ট ওয়াইড আছে, উইড হাইট, সে উইড হাইট অনুযায়ী দেখাচ্ছে যে হবে। আমি দেখ আরো কমাতে চাই, তাহলে উইড হাইট উল্লেখ করতে হবে এখানে। উইড, ধরো উইডে হচ্ছে যে 300 পিক্সেল, আর হাইট হচ্ছে 300 পিক্সেল। মানে উইড হাইট উল্লেখ করলে এটা আরো কাজ করবে। আচ্ছা, আর এখানে 300 পিক্সেল দিয়েছি না, সম্পূর্ণ নিচে, তাহলে 200 পিক্সেল করে এটা 200 পিক্সেল, 200 পিক্সেল, আর এখানে করে দিলাম হচ্ছে 100 পিক্সেল। এবার দেখি আমার কি হয়। এবার দেখো আসছে না, মানে ছোট হয়ে গেছে তখন। মানে এখানে হাইট, উইড হাইট উল্লেখ করতে হবে। বুঝেছ কি? এখন সার্কুলার হয়ে গেছে না? মানে আর এখানে একটা বুঝলা যে তুমি যদি ছোট করতে চাই ইমেজটাকে, উইড হাইট দিতে হবে, তারপরে বর্ডার রেডিয়াস দিতে হবে। হ্যাঁ, এখানে 100 পিক্সেল বর্ডার আছে, এখানে উইড হাইট দিয়ে দিচ্ছি এখানে। বুঝলা কি? এখানে উইড হাইট দেওয়া আছে না আমাদের, এখানে 300 পিক্সেল দেওয়া আছে। মানে উইড হাইট দেওয়ার কারণে বেশি এটা ঘটতেছে, ঠিক আছে? এখানে এক্সট্রা ভাবে ওটা তো ওই উইড হাইট তুলে দিতে হবে আগেরটা, এর বিষয়। তাহলে দেখলাম ইমেজ কিভাবে গোলাকৃতি করা যায়। আচ্ছা, এটা গেল। থাম্বনেইল ইমেজ কিভাবে তৈরি করবো দেখো। থাম্বনেইল মানে হচ্ছে, থাম্বনেইল মানে হচ্ছে আঙ্গুলের মতো, ঠিক আছে? এই থাম্ব মানে হচ্ছে আঙ্গুলে বোঝায়। তো ছোট ছোট ইমেজকে থাম্বনেইল বলে। মানে এই ইমেজগুলো কোন ক্ষেত্রে ব্যবহার করে? বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইমেজের ক্ষেত্রে ব্যবহার করে। এই থাম্বনেইল ইমেজগুলো প্রোডাক্ট ইমেজের ক্ষেত্রে ব্যবহার করে, এবং সেখানে ক্লিক করতে ইমেজটা বড় করে দেখায় যখন ইমেজটা মানে ডিটেলস শো করে, সিঙ্গেল ইমেজ শো করে। বুঝলা কি? এই ক্ষেত্রে হচ্ছে যে ডিটেলস ইমেজ দেখি। চলো থাম্বনেইল ইমেজটা কিভাবে তৈরি করবো দেখে আসি। ওকে, তা প্রথমে একটা ইমেজ নিয়ে নিই আমরা। আচ্ছা, ইমেজটা লিঙ্ক করা শিখেছি, কিভাবে লিঙ্ক করতে হয়। দেখ আমাদের যে ইমেজটা ছিল প্যারিস.jpg ছিল, ঠিক আছে? এই যে স্টাইল এখানে লিখে উইড 150 পিক্সেল দেওয়া হয়েছে, এখানে এমনি 150 পিক্সেল লিখলে হতো।
আচ্ছা, এই ইমেজে লিঙ্ক করবে কি দেখো, এই যে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে ঘিরে দিব এটা। এটা একটা অ্যাঙ্কর ট্যাগ তোমরা জানো যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে লিঙ্ক করতে হয়, ঠিক আছে? একটা ইমেজ ছিল, একটা ইমেজ সিম্পলি দেখাবে এটা, তোমার যদি শো করলে দেখাবে, দেখো এখানে এটা শো করছে এটা। হ্যাঁ, শেষটা কেটে দিলাম, এখান থেকে কেটে দিলাম। দেখো ছোট্ট একটা ইমেজ দেখাচ্ছে এখানে। হ্যাঁ, তো আমার এখানে কি হচ্ছে, উইডথটা দেখেছি 150 পিক্সেল উইডথ দিয়েছি। হ্যাঁ, আর যদি লিঙ্ক করতে চাই ইমেজের উপর, এখন তো মাউস ধরলে কি হচ্ছে, হাত হচ্ছে কি, এই মাউস পয়েন্টারটা হাত হয়ে যাবে লিঙ্ক যদি করতে চাই। তাহলে কি জাস্ট কি করবো, এখানে অ্যাঙ্কর ট্যাগ নেবো, এই যে এই ট্যাগ নিয়ে টার্গেট ব্ল্যাঙ্ক মানে হচ্ছে যে এখানে ক্লিক করলে এটা অন্য ট্যাব ওপেন হবে যেখানে লিঙ্ক করবো। দেখো এই স্টেপ, এই যে এই স্টেপ লিখছি, দেখো এই স্টেপ মানে হচ্ছে লিঙ্ক। এটা আমি যদি কেটে দিই তাও সমস্যা নাই। সিম্পল একটা এই স্টেপ ট্র্যাক নিয়েছি, দেখো এখানে এ শুরু হয়েছে, এখানে এ শেষ, মাঝখানে স্পেস দিয়ে এই স্টেপ নিয়েছি, মানে এটাকে লিঙ্ক করেছি। এখন এখানে সেভ করলাম, রিলোড করলাম, এখন দেখো হাত হচ্ছে, এই যে মাউস এখানে মাউস এরকম আছে, ধরলে যে হাতের মতো হয়েছে, দেখো মাউস পয়েন্টার তাকি দেখো হাত হয়ে গেছে। এখন এখানে ক্লিক করলে কোথায় যাবে, এই যে ইমেজে যদি ক্লিক করি কোথায় যাবে সেটা ভিতরে লিখে দিলাম এখানে। এখানে ঠিকানা দিয়ে এখানে দেখে লিখলাম HTTP, হ্যাঁ এস লিখলাম, এ দেওয়ার পরে এটা দেওয়ার পর লিখলাম www.facebook.com। তাহলে এর মধ্যে শিখিয়েছি এর আগেও। তাহলে কি হবে, এই ইমেজে ক্লিক করলে ফেসবুকে ঢুকে যাবে, কারণ আমার এই ইমেজের সাথে ফেসবুক লিখে, এখানে মাউস দিয়ে ক্লিক করলাম, তাহলে দেখা যায় ফেসবুকে ঢুকে যাচ্ছে, এই যে হ্যাঁ ফেসবুক ঢুকে গেছে, এই যে ফেসবুকে ঢুকে গেছে, ঠিক আছে? আর ফেসবুকের সাথে লিঙ্ক হয়ে গেছে এটা, বুঝলা কি? এবার আমরা লিঙ্ক করতে পারি ইমেজটাকে, বুঝতে পারলে কি? আর টার্গেট মানে হচ্ছে যে এই টার্গেট ব্ল্যাঙ্ক মানে কি, যে আমি ক্লিক করে দেখি এখানে ওপেন হলো ইমেজটা, আর ইমেজটা এখানে ওপেন হলো, তাই না? আমি এখানে ক্লিক করলে যে পাশে একটা ট্যাব ওপেন হয়ে যায়, বুঝলাম? আর মানে এখানে ওপেন না হয়ে এখানে একটা খুলে যাবে, এখানে ট্যাব, এই যে এই যে খুলে গেছে। হ্যাঁ, এটা কোন ক্ষেত্রে হলো, এই টার্গেট ব্ল্যাঙ্কের কারণে হলো। তোমাদের শিখিয়েছি এর আগে, জাস্ট নতুন নতুন স্টুডেন্টদের জন্য আরেকবার আমি ডিসক্রাইব করলাম যে টার্গেট ব্ল্যাঙ্কটা কেমন ব্যবহার করব। টার্গেট লেখার পরে আন্ডারস্কোর দিয়ে ব্ল্যাঙ্ক লিখতে হবে। তাহলে নতুন একটা কি হবে, এখানে ক্লিক করে নতুন একটা ট্যাব খুলবে, এখানে এটা শো করবে, আগেটা ঠিকই থাকবে, নতুন একটা ট্যাব খুলবে যেরকম। এখন দেখো আমরা এটাকে যদি থাম্বনেইল আকারে দেখাতে চাই, তাহলে একটু ডিজাইন করতে হবে আমাদেরকে, একটু মনোযোগ সহকারে দেখো, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তা আমাদের যে আমরা এটা লিখবো, জাস্ট তোদের বুঝিয়ে দেবো কোডটা, সমস্যা নেই। এখানে আসলাম, এখানে যে পেস্ট করে দিলাম, দেখো আমরা ইমেজ ট্যাগ নিয়েছি এখানে, এই যে আইএমজি ট্যাগ নিয়ে কি ডিজাইন করেছি, দেখো কি লিখেছি, প্রতি বর্ডার দিয়েছি আমাদের চারদিকে 1 পিক্সেল সলিড। হ্যাঁ, এর চারিদিকটা বর্ডার দিয়েছি সুন্দর করে, আর বর্ডারের কালারকে দিয়েছি একটা ধূসর বর্ণের কালার দিয়েছি এখান থেকে। তাহলে পিক্সির মাধ্যমে, যে পিক্সির মাধ্যমে কালার নিতে পারাতে শিখিয়েছি। হ্যাঁ, এই যে পিক্সি, এই কালারটা নিব, এখানে ধরলাম, কন্ট্রোল অল্টার সি চাপলাম, তাহলে এই কালারটা কপি হবে, এই ধূসর বর্ণের কালারটা নিব। তারপর আমি এখানে গিয়ে পেস্ট করে দিতে পারি, এখানে গিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এফ ও। তার বর্ডার রেডিয়াস 4 পিক্সেল, মানে এই যে ইমেজটার যে এখানে কর্নারটা কেটে যাবে সুন্দরভাবে, রেডিয়াস হয়ে যাবে। এর জন্য কত পিক্সেল, 4 পিক্সেল দিয়েছে। এটা প্যাডিং দিয়েছে, এখানে প্যাডিং দিলে প্রসারিত হয়, তুমি জানেন নিজের দিক থেকে, উইথ দিয়েছে 150 পিক্সেল, ইমেজের উইথটা প্রস্তুত হবে 150 পিক্সেল। আর হবার করেছে এখানে একটা, জাস্ট আপনাদের শিখিয়েছি যে বক্সটা কিভাবে দিতে হয়, বক্সটা শিখেছি এর আগে, যে আমরা এইভাবে বক্সটা ব্যবহার করতে পারি, হয় এটা ব্যবহার করতে পারি, অথবা 8 জিবি ব্যবহার করতে পারি। 8 জিবির মধ্যে একটা ব্যবহার করলেই হবে এটা, ঠিক আছে? যেখানে বক্সটা এইভাবে দিতে পারি, বা 8 জিবির মাধ্যমে দিতে পারি এটা। আর সেভ করে এবার রিলোড করলে দেখা যায় কি দেখা যায়, এই দেখেন চলে সুন্দরভাবে, ঠিক আছে? এখানে ক্লিক করলে বড় করে দেখাবে এটা, এই যে এটা একটা থাম্বনেইল ইমেজ ডিজাইন করা হচ্ছে, চারিদিকে যে 1 পিক্সেল কি দিয়েছি, বর্ডার দিয়েছি। হ্যাঁ, এই যে 1 পিক্সেল বর্ডার দেওয়া হয়েছে, বর্ডার রেডিয়াস 4 পিক্সেল, মানে
এই যে চারদিকে সুন্দর কর্নার হয়েছে গোলাকৃতির, এই 4 পিক্সেলের কারণে হয়েছে এটা। ঠিক আছে, এই হলো বিষয়। একটা ছায়া দেওয়া হচ্ছে এখানে, যেন উপর দিয়ে জেগে আছে মনে হচ্ছে। এটা হালকা একটা ছায়া দেওয়া হচ্ছে চারিদিকে। হ্যাঁ, মাউস ধরলে দেখেন হালকা একটু নীলাভ দেখাচ্ছে, ওটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা? মাউস ধরার সময় এই যে হালকা চারিদিকে নীল বর্ণের এক ধরনের আবছা দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে এই যে এটার কারণে। এই যে হবার রিপিট করলে কি হবে, এই যে কালারটা দেখা যাবে, এই কালারটা দেখা যাবে। ঠিক আছে, আপনি অন্য কোনো কালার দিতে পারেন চাইলে, যে দেখতে স্পষ্ট লাগে। ঠিক আছে, 2 পিক্সেল 1 পিক, এখানে কালার আমি এভাবে না দিয়ে আপনার সহজ করে দিই, এখানে রেড লিখে দিলাম খালি। ঠিক আছে, কোনো কিছু লিখলাম না, রেড লিখে দিলাম। এবার দেখেন কি হয়। আচ্ছা, এখানে ইয়ে দিয়ে দিই, কালারটা হেক্স কোড দিয়ে দিই, DB0015। এটা একটা হচ্ছে লাল বর্ণের প্রায় কালার। হ্যাঁ, এই দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কোনো কাজ করছে না এটা। ঠিক আছে, এখানে আপনি RGB কালারই দেন। ও, এই যে ভাই কাজ পজিশন রিলেটিভ দিলে মেবি কাজ করবে। ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেটটা দেওয়া ছিল এখানে, কন্ট্রোল ওয়াই। আচ্ছা, রেড দিলাম, কাজ তো করার কথা এইভাবে, কাজ করছে এই যে। ঠিক আছে, মানে ব্র্যাকেট কাটতে ভুলে গেছি, এখানে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট পড়েছিল তো, ওটা কাটতে থ্যাংক ইউ, ধরে দেওয়ার জন্য ধন্যবাদ। অনেক সময় দেখাচ্ছে ওই ছোট একটা জিনিসই মাথায় আসে না অনেক সময়। ঠিক আছে, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট পড়েছিল, আমি কেটে দিয়েছি কিন্তু ফার্স্ট ব্র্যাকেট কাটে নাই, এই জন্যে এরকম লাগছিল দেখতে। এখন দেখো এতে আমি ধরলে এখন কি হচ্ছে, অটোমেটিক চলে আসতেছে এই যে। হ্যাঁ, একটা আফসা ইয়ে চলে আসতেছে চারদিকে। তো আমরা এখানে দেখলাম থাম্বনেইল ইমেজ। এখন আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা দেখব। আচ্ছা, চলো দেখে পেলাম আমরা। সামনের দিকে আরো মজার জিনিস আছে, খুবই মজার জিনিস, একটু ধরে ধারণ করো। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং, এগুলো রিয়েল প্রজেক্টে হুবহু ব্যবহার করা হয়। তুমি এগুলো কাজ দেখা মানে পারা মানে ডিরেক্টলি রিয়েল প্রজেক্টে কাজ করতে পারবে। আর থাম্বনেইল ইমেজ দেখলে, রেসপন্সিভ ইমেজ দেখবে, এবার রেসপন্সিভ ইমেজ দেখবো আমরা। আচ্ছা, আগের আর ইমেজটাই ব্যবহার করি, ওই যে যেটা ব্যবহার করেছিলাম, ইমেজটা নেওয়া আছে আমার ওখানে, খালি এখানে পেস্ট করে দেব। যে 5 স্টার ওয়াইড ইমেজ। ঠিক আছে, এই ইমেজটা দেখো, এখানে উইড হচ্ছে 1000 উইড পিক্সেল, 1000 পিক্সেল উইড, আর হাইটটা 300 পিক্সেল দেওয়া আছে। ঠিক আছে, আপনি দেখে আসি ইমেজটা, আমাদের ইমেজটা নেওয়া আছে। এই যে এই ইমেজটা, এই যে ইমেজটা, মানে উইডটা অনেক বড় করেছে এটা। হ্যাঁ, 1000 পিক্সেল, এই দেখছো, আর হাইটটা হচ্ছে 300 পিক্সেল, এখানে দেওয়া আছে দেখো। এই যে উইড 1000 পিক্সেল, হাইটটা 300 পিক্সেল। তোমাদের আমি ইমেজগুলো পাঠিয়ে দেবো, সমস্যা নেই, তোমরা হচ্ছে ইয়ে করতে পারবা। আচ্ছা, এখন আমি সিএসএসটা লিখে ফেলি। রেসপন্স সিজন তেমন কিছু করতে হবে, জাস্ট আমাকে পার্সেন্টেজ আকারে ইমেজটা ইয়ে দিতে হবে। দেখো, রেসপন্সের জন্য আমি কি করবো, জাস্ট এই জিনিসটা ব্যবহার করবো। আমার এখনো উইড হাইট নির্দিষ্ট দেওয়া আছে। ঠিক আছে, আমি সব কেটে দিলাম, আগের থেকে সব কেটে দিলাম। দেখো, আইএমজি নিয়েছি, জাস্ট এই আইএমজিটা নিয়েছি। আইএমজিটা নিয়ে কি করেছে আমরা এখানে, আইএমজি নেওয়ার পরে ম্যাক্স উইড 100%। আচ্ছা, ম্যাক্সিমাম উইড 100% আর হাইট হচ্ছে অটো। এর অর্থ তোমাদের বুঝিয়ে দিই। ঠিক আছে, রেসপন্সিভ মানে হচ্ছে যে ইমেজটা কিন্তু অনেক বড় হয়ে আছে। দেখো, ইমেজটা অনেক বড় না, অনেক বড় হয়ে আছে। এখন মনে করো এই ইমেজটা যে ডিভাইস যাবে, মনে করো এটা চলে গেছে ডেস্কটপে, অনেক বড় বড় ডেস্কটপে গেছে।
তখন ইমেজটা অত বড়ই হবে। ট্যাবলেট কম্পিউটার আসছে তখন ইমেজটা ছোট হয়ে গেল। ওয়াইড মোবাইল স্মার্টফোন আসছে তখন এত বড় হয়ে গেল মনে করো। ছোট সাইজের মনে করো নোকিয়া ফোন বা অন্য কোনো স্যামসাং ফোন, স্ক্রিন ছোট স্মল সাইজ, তারপর এরকম সাইজ হয়ে যাবে। অটোমেটিক্যালি ওয়াইডটা কি হবে, কম বড় হয়ে যাবে। এটাকে বলা হয় রেসপন্সিভ ডিজাইন। বুঝেছ কি? এই জন্য কি করছি দেখো, ম্যাক্স উইথ 100% দিয়েছি, হাইট দিয়েছি অটো। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে ম্যাক্স উইথ 100% মানে কি, একটু ভালো করে বুঝিয়ে তোমাদের। ম্যাক্স উইথ 100% এর অর্থ হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত যে কোনো উইথ সে গ্রহণ করবে। ম্যাক্স মানে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম সর্বোচ্চ উইথ কত পার্সেন্ট পাবে, 100%। মানে 100% মানে কি, ভালো করে বুঝো। 100% মানে কিন্তু পুরো পর্দা। তো যদি একটা 46 ইঞ্চি হয়, মনে করো 42 ইঞ্চি একটা টেলিভিশন, সেটা কিন্তু 100%। আবার মনে করো যে 5 ইঞ্চি 6 ইঞ্চি তোমার একটা মোবাইল ফোন, 6 ইঞ্চি তোমার একটা মোবাইল ফোনের মনে করো যে স্ক্রিন, সেটা কিন্তু 100%। মানে ওই পর্দা অনুযায়ী 100% হয়ে যাবে। যদি 42 ইঞ্চি টেলিভিশন হয়, সে পর্দা অনুযায়ী 100% 42 ইঞ্চি ইমেজ হয়ে যাবে, তো বড় হয়ে যাবে। হ্যাঁ, 42 ইঞ্চি হয়ে যাবে, বড় হয়ে যাবে। আবার যদি 6 ইঞ্চি তোমার একটা মোবাইল ফোন ইয়ে হয়, ডিসপ্লে হয়, সেই ডিসপ্লে অনুযায়ী 6 ইঞ্চি হয়ে যাবে। এটার নাম হচ্ছে 100%। ঠিক আছে? আর হাইটটা অটোমেটিক, যত বড় হাইট হবে অটোমেটিক তত বড় হাইট নিয়ে নিবি প্রস্তুত। ঠিক আছে? এখন দেখো এখানে 100% মানে কি, বাট এখানে 100% মানে কিন্তু 1000, এখানে 100 পিক্সেল মানে কি 1000 পিক্সেল। আর হাইট অটো মানে এখানে 300 বোঝাচ্ছে। ঠিক আছে? চলো আমরা দেখি তাহলে এটা হয় কাজ করে কিনা। আর এটা শুরু করে দেবো আমি। তোমার কিবোর্ডে রেসপন্সিভ দেখার একটা কিবোর্ড কমান্ড আছে, আমি তোদের লিখে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো চাইলে। ঠিক আছে? রেসপন্সিভ দেখার কিবোর্ড কমান্ড হচ্ছে, আচ্ছা আমি কমেন্টসে লিখে দিলাম রেসপন্সিভ। ঠিক আছে? দেখার কিবোর্ড কমান্ড, কিবোর্ড কমান্ড ইন মজিলা ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স। এক্ষেত্রে হচ্ছে যে কন্ট্রোল প্লাস শিফট, শিফট প্লাস এম। ঠিক আছে? কিবোর্ডে কন্ট্রোল আর শিফট একসাথে চেপে ধরে এম চাপ দিলেই, এটাকে দেখিয়েছি না? আচ্ছা, কন্ট্রোল প্লাস শিফট এম চাপ দিলে কি হবে, চাপ দিলাম কন্ট্রোল শিফট চেপে ধরে এম চাপ দিলাম, এখন থেকে অটোমেটিক্যালি চলে আসবে এটা। আচ্ছা, কন্ট্রোল শিফট এম, এই দেখো চলে আসছে, দেখছো? এখানে কম বাড়া করতে পারবো চাইলে। ধরো এখানে 300 দিয়ে দিলাম, 300, ইন্টার চাপলাম, 300 হয়ে গেছে। এই যে এখানে উপরে রেসপন্সিভ লেখা আছে না, এই যে দেখো এখানে মাউস ধরলে, যে এখানে মাউস ধরে তীর চিহ্ন আসবে, তীর চিহ্ন আসলে টানবা, এই দেখো কত ছোট হয়ে গেছে না, 50 মাত্র হয়ে গেছে, 50। এই যে তুমি এটা আরো বড় করে দিলে, দেখো তুমি বড় করছো ইমেজ বড় হয়ে যাচ্ছে, ছোট করছো ইমেজ ছোট হচ্ছে, দেখো রেসপন্সিভ হয়ে গেছে, এটা অটোমেটিক্যালি ছোট বড় হবে, যে তাই না? তুমি এখানে ক্লিক করে বিভিন্ন লেআউট দেখতে পাই, যে আইপ্যাডে কেমন, গ্যালাক্সিতে কেমন দেখাবে, এটা গ্যালাক্সি। ঠিক আছে? আইপ্যাডে এরকম দেখাবে, তারপরে কি আইফোনে এরকম 6-7, আইফোন যেটা 6-7-8 এরকম দেখাবে। ঠিক আছে? এখানে আরো আছে, এখানে তুমি যদি এখানে ক্লিক করো আরো অনেক দেখতে পাবে, যত ডিভাইস আছে এখানে দেখো, ডিভাইস সেটিংস, যে গ্যালাক্সি ফোনগুলো, মাইক্রোফোন, এই যে গ্যালাক্সি, এলজি অপটিমাইজ, নেক্সাস ফোন, ঠিক আছে, পিক্সেলস, এগুলো ট্যাবলেট, আইপ্যাড, আইপ্যাড মিনি এ দেখাচ্ছে। ঠিক আছে? টেলিভিশন 1080 পিক্সেল ফুল এইচডি টেলিভিশন, সেখানে কেমন দেখাবে, আলট্রা এইচডি টেলিভিশন 720 এইচডি টেলিভিশন কেমন দেখাবে, ল্যাপটপে কোন সাইজে কেমন দেখাবে। ঠিক আছে? এই যে গ্যালাক্সি নোট বিভিন্ন ইয়ে দেখাচ্ছে, এগুলো ফোন, এই সবগুলো ফোন, এখান থেকে সবগুলো ফোনের ডিভাইস খালি ক্লিক করে করে অ্যাড করতে পারো, এখানে অ্যাড করে দেখতে পারো। এখানে এখানে ক্লিক করলাম,
যে কোন ফোনে কত এই যে দেখাবে সেটা শো করবে এখানে। ক্লিক করলে যে আইপ্যাড, এটা আইপ্যাডের, ঠিক আছে। এবার তুমি ছোট বড় করে দেখতে পারো, এখানে টেনে ধরে দেখতে পারো এভাবে। এটা রেসপন্সিভ ডিজাইন বলা হচ্ছে এটাকে। এটা প্রচুর চাহিদা, ঠিক আছে। এটা হচ্ছে প্রচুর চাহিদা রেসপন্সিভ। আর তোমরা হচ্ছে যে আবার রিজয়েন করো, হ্যাঁ, আরেকবার রিজয়েন করলে ইনশাল্লাহ ক্লাস শেষ হবে। মানে ভিডিও কেটে যাবে, যেহেতু হচ্ছে আর 1 মিনিট সময় আছে। আবার সবাই রিজয়েন করো, সবাই রিজয়েন করো, সবাই রিজয়েন করো, সবাই রিজয়েন করো। সবার আগে থেকে স্বামী জয়েন করছে আজকে থেকে, সবার আগে ক্লাস আসছে আর সবার আগে জয়েন করছে। এর আগে মেহেদি জাহাঙ্গীর আগে জয়েন করতো। আচ্ছা, গুড। আচ্ছা, অলরেডি জয়েন এভরিওয়ান। আমরা আবার শুরু করতে পারি। আচ্ছা, তখন শুরু করলাম, হ্যাঁ। আচ্ছা, রাজু আহমেদ অ্যাটেন্ড করে গেছে। আচ্ছা, ওকে, আমরা সবাই অ্যাটেন্ড করেছি, আমরা শুরু করতে পারি। দেখো, আমরা রেসপন্সিভটা দেখলাম, এরপরে আসে আমরা সেন্টার ইমেজ। তো এটা যদি দেখিয়েছি এর আগে, জাস্ট আরেকবার জাস্ট একটু মনে করে দিব, হ্যাঁ, কারণ এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের নিজস্ব পোর্টফোলিও তৈরি করার জন্য নিজস্ব ওয়েবসাইটের অনেক কাজে লাগবে, এবং ক্লায়েন্টের প্রচুর কাজ ইমেজের কাজ করতে হয়। আর ইমেজকে সেন্টারে কিভাবে নিবা, ছোট্ট একটা ইমেজ আছে, ইমেজটা সেন্টারে কিভাবে নিবা। ধরো একটা ইমেজ নিলাম এরকম, এই ইমেজটা নাকি প্যারিসটাই নিই, সমস্যা নেই। প্যারিসের ইমেজটা নিলাম, এই যে প্যারিস ডট জেপিজি এক জায়গায় নিয়েছিলাম, ঠিক আছে। আর এগুলো সব কেটে দিলাম সিএসএসটা। চলো দেখে আসি ইমেজটা কেমন। সরি, এই যে ইমেজটা দেখছি সেটা প্যারিসের ইমেজটা নিয়ে নিয়েছি। এখন এই ইমেজটা মাঝখানে নিব, পেজের মাঝখানে নিব। ইমেজ পেজের মাঝখানে তোমরা মার্জিন দিয়ে নিতে পারো, মার্জিন লেফট করে করে নিয়ে যেতে পারো, বা আমরা একবারে নিতে পারি কিন্তু মাঝখানে ইমেজটা মার্জিন লেফট দিয়ে আসতে মাঝখানে টেনে দিতে পারো, অথবা মার্জিন রাইট দিয়ে ডান দিকে ইমেজ থাকলে মাঝখানে নিতে পারো। সেটা একটা সিস্টেম, বাট সঠিক সিস্টেমটা হচ্ছে ডিরেক্টলি তুমি ডাইরেক্ট মাঝখানে নিতে পারো। কিভাবে নিবা এটা, জাস্ট আমাদের কি করতে হবে, ইমেজ ট্যাগকে নির্দিষ্ট কপি করলাম এটা, দেখো মার্জিন লেফট অটো দিলাম, মার্জিন রাইট অটো দিলাম, দুই দিকে মার্জ অটো করে দিলাম, নির্দিষ্ট মার্জিন না দিয়ে, ঠিক আছে। ভালো করে বোঝো, ইমেজের দুই দিকে মার্জিন, এই বাম দিকে অটো করলাম, ডান দিকে অটো করলাম, দুই দিকে মার্জিন আমি অটো করে দিলাম, ঠিক আছে। অটো মার্জিন নিয়ে নাও, নিয়ে তুমি মাঝখানে চলে যাও, ঠিক আছে। আর ডিসপ্লে ব্লক করে দিলাম। এখন দেখো বিষয়টা হচ্ছে মার্জিন অটোর অর্থ কি।
দেখো এখানে কত পিক্সেল দেওয়া আছে, উইডথ কত পার্সেন্ট। এখানে তো পার্সেন্ট দিলে সুবিধা কি, তোমার জিজ্ঞেস করতে পারো স্যার এখানে পিক্সেল না দিয়ে পার্সেন্ট কেন দিব। কারণ তুমি পিক্সেল দিলে কি নির্ধারিত হয়ে গেল অটোমেটিক্যালি, আর পার্সেন্ট দিলে তোমার সুবিধা এটা, সুবিধা কি যে তোমার যত বড় বা যত ছোট স্ক্রিন হোক না কেন সেটার 50% নেবে, সেই স্ক্রিনের 50%। এন্ড তুমি পিক্সেল যদি নির্দিষ্ট করে দাও 50-100 পিক্সেল, তাহলে কি হলো, এটা নির্দিষ্ট হয়ে গেল। এখানে 50% দিয়েছে এটা। আচ্ছা এখানে দেখো ইমেজটা দিলাম, দেওয়ার পর এখানে এই যে মনে করো 50% দেওয়া আছে, এখন এই 50% যে ইমেজের উইডথ দেওয়া আছে, মানে পুরো পথটা দেখো অর্ধেক জুড়ে নিয়েছে কিন্তু ইমেজটা। হ্যাঁ 50% মানে কি, এই পর্দার 50% জুড়ে ইমেজ আছে, যে ইমেজটা কত পার্সেন্ট আছে, 50% জুড়ে ইমেজটা আছে। কারণ ইমেজ উইডথ কত দিয়েছি, উইডথটা দিয়েছি 50%। এখন দেখো আমি যে ইমেজটা কি করি, দুই পাশে মার্জিন অটো করে দিলাম, এই পাশে বাম পাশেও লেফটে অটো রাইটে অটো। এখন রিলোড যদি করি, এই যে মাঝখানে চলে আসছে, খুব সহজ বিষয়। হ্যাঁ জাস্ট মার্জিন লেফট এবং রাইটে অটো করে দিবা আর ডিসপ্লে ব্লক করে দিবা, তাহলে ইমেজটা মাঝখানে আসবে। এবার চলো অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখি, মজার জিনিস। ইমেজ কার্ড কিভাবে তৈরি করবা, এখন এসে গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুব মনোযোগ সহকারে শোনো, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। ইমেজ কার্ড কিভাবে তৈরি করবে, ঠিক আছে। তো চলো প্রথমে আমরা আচ্ছা তোদের কোডটা বুঝিয়ে দিব, সমস্যা নেই। আমি পুরো কোডটা নিয়ে নিলাম, দুইটা ডিভিশন নিয়েছি এখানে। এটা কপি করলাম, আর এইচটিএমএলটা পেস্ট করে দিলাম। দেখো জাস্ট কি করেছি, এখানে এখানে একটা ইমেজ নিয়েছি, ঠিক আছে, নেওয়ার পরে আচ্ছা প্রথমে একটা ডিভ নিয়েছি, ডিভিশন। দেখো হ্যাঁ এক ডিভিশনের নাম দিয়েছি, তুমি চাইছো তাই নাম দিবা, সমস্যা নেই। হ্যাঁ পোলারয়েড নাম দিয়েছি, এখানে তুমি ইচ্ছে মতো নাম দিতে পারো। এইখানে একটা ডিভিশন নিয়েছি, একই নাম দিয়েছি, দুইটা ক্লাসের নাম কি একই নাম। এটা মনে করো কিছুই নেই, এখানেও কিছু নেই, এখানেও কিছু নেই, বাদ দিলাম, ঠিক আছে। তো এ একটা ডিভ, এক ডিভিশন, দুই ডিভিশন নিয়েছি এবং একই নাম, ঠিক আছে, আমি কেটে দিলাম, মনে করো জাস্ট একটা ডিভিশন আছে এখানে, একটা ডিভিশন আছে, এটাকে আমি দুইটা করলাম, কন্ট্রোল ডি চেপে, সরি এটা একটা মনে করো ডিভিশন এখানে আছে, এক কন্ট্রোল ডি চেপে দুইটা করলাম, দুইটা করলাম। এই ডিভিশনের ভিতরে কিছু কোড দিব, একটা ইমেজ দিব, লেখা দিব। কারণ উপরে ইমেজ থাকবে, নিচে লেখা থাকবে। মনে করো লেখা আছে যে গ্রাফিক ডিজাইন, উপরে ছবি দেওয়া আছে, নিচে একটা আছে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, নিচে ওয়েব ডিজাইন লেখা আছে, ঠিক আছে, এরকম আর কি। ইমেজের নাম লেখা থাকে ইমেজের, যে কি সম্পর্কিত ইমেজ, এভাবে লিখতে পারি আমরা। তো লিখলাম বার্ড, ম্যান, অ্যানিমেলস, মানে উপরে অ্যানিমেলের ছবি আছে, নিচে লেখা আছে অ্যানিমেলস, ঠিক আছে, উপরে বার্ড পাখির ছবি আছে, নিচে বার্ড লিখে দিলাম, এরকম আর কি অনেকটা। তো এখানে মনে করো দুইটা কপি করলাম, এর ভিতরে কি করব দেখো, সিম্পলি যেটা করলাম মনে করো, আচ্ছা এখানে মনে করো জাস্ট এই যে ইমেজ, একটা ইমেজ নিয়েছি, হ্যাঁ একটা উইডথ দেওয়া আছে এখানে 100%। আর এই এটার মধ্যে একটা ইমেজ যেমন নিয়েছি, একটা ডিভও নিয়েছি, অন্য একটা ডিভ নিতে কন্টেন্টের নাম দিয়েছি, কন্টেন্টের নাম দিয়ে পিনে তার মধ্যে একটা লেখা দিয়েছি, হ্যাঁ লেখা। আর আটটার মধ্যে একটা ইমেজ নিয়ে 100% উইডথ দিয়ে, আর একটা ইমেজ নিয়ে ডিভ নিয়ে এর মধ্যে একটা লেখা দেওয়া হয়েছে, ঠিক আছে। মানে কি, এটা হচ্ছে মেইন প্যারেন্টস ডিভ, প্যারেন্টস ডিভ, এটা প্যারেন্টস ডিভ। আর প্যারেন্টস ডিভের মধ্যে এখানে একটা ডিভিশন আছে কি, এটাকে নেস্টেড ডিভ বলা হচ্ছে, নেস্ট, ঠিক আছে। আচ্ছা এর মধ্যে একটা ইমেজ ট্যাগের মধ্যে ইমেজ নিয়েছি প্যারেন্ট ডিভের পরে, এর মধ্যে একটা ডিভিশন নেই, চাইল্ড ডিভ, যেটা ডিভিশন, এটা প্যারেন্ট ডিভ, যে চাইল্ড ডিভ, চাইল্ড ডিভের মধ্যে একটা পিনে লেখা নিয়েছি। একইভাবে এখানে একটা ইমেজ নিয়েছি, আর এই ডিভের আন্ডার একটা চাইল্ড ডিভ ডিভিশন নিয়ে কন্টেনার নাম দিয়ে লেখা নিয়েছি। চলো দেখি লেখাটা কেমন দেখায়, এগুলো কেমন দেখায় আমরা দেখে আসি। দেখো
এখানে দেখাচ্ছে বড় ইমেজ, দেখো কত বড় ইমেজ দেখাচ্ছে, পুরো পেজ জুড়ে ইমেজ আছে। এই যে নিচে লেখাটা চলে আসছে, এরপর এই যে ইমেজটা আসছে এখানে লেখা চলে আসছে। ইমেজগুলো রাখা আছে কিন্তু আমার, হ্যাঁ এই যে ইমেজটা তোমাদের আমি দিয়ে দেবো, এগুলো এই যে আইএমজি এইটা ইমেজ এবং এই লাইট হাউস যে লাইটস ইমেজ রাখা আছে এখানে। এই যে এই দেখো এই যে লাইট এই ইমেজটা দেওয়া আছে এখানে, এই যে লাইট ইমেজ এবং এই যে 5 স্ট্রিট ইমেজ, যেটা দুটো ইমেজ রাখা আছে এখানে। হ্যাঁ আমি এখানে দেওয়ার সঙ্গে সঙ্গেই লিঙ্কটা পেয়ে গেছে। তোমরা প্রথমে রাখবা ইমেজ ওখানে, ঠিক আছে, না রাখলে পাবে না। তাহলে শেষ যায় কিভাবে এটা আবার কি করব। আচ্ছা আমি এখানে আসলাম স্টাইলসে, আগে সব বাদ দিয়ে দিলাম। এখন দেখো এখানে যে কোডটা আছে সহজে বুঝে দিই, মার্জিন 25 পিক্সেল, প্রথমে বডিতে মার্জিন দিয়েছি, পুরো বডিতে কি হবে চারিদিকে কত পিক্সেল মার্জিন নেবে, 25 পিক্সেল নেবে। যদি তুমি এখানে না লিখে দাও মার্জিন টপ, মার্জিন লেফট, মার্জিন রাইট, হ্যাঁ তাহলে চারিদিকে তোমার মার্জিন নেবে একটা দিকে। তাহলে এখানে দেখো এই বডির চারিদিকে মানে উপর দিকে এখানে মার্জিন টপ 25 পিক্সেল, বামে নেবে 25 পিক্সেল, ডানে 25 পিক্সেল এবং নিচে 25 পিক্সেল, সব দিয়ে 25 পিক্সেল নেবে, ঠিক আছে। এরপর ডিভিশন পোলারয়েড মানে কোনটা, এই প্রথম ডিভিশনটা, এই ক্লাসটা নিয়েছি, ঠিক আছে। এই ক্লাসকে নিয়ে কি করছিলাম এখানে দেখো, উইথ দিছে 80%, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, মানে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, পুরো ডিভিশনের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হবে, সাদা হবে। একটা বক্স শ্যাডো দেওয়া আছে এখানে, হ্যাঁ এখানে এই যে বক্সের শ্যাডো দিয়েছি, এখানে কালার একটা কালার দেওয়া হয়েছে, এখানে বক্সের শ্যাডো দেওয়া হয়েছে, এখানে কালার দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে কালার দেওয়া হয়েছে, যে কালার দেওয়া হয়েছে 8 জিবি না দিয়ে অন্যভাবে কালার দিতে পারো তোর ইচ্ছা, ঠিক আছে। আমি দেখে যে অন্য কালার দিয়ে দিই, আমি দেখাচ্ছি অন্য কালার তোমার দিয়ে। আর মার্জিন পর্যন্ত 25 পিক্সেল দিয়েছি এলিভেশন। আর ডিপ কন্টেনার যেটা যার মধ্যে লেখা থাকবে, এই লেখাটাই যে কন্টেনার, এটা লেখা যেটা আছে এটা কি হয়েছে টেক্সট লাইন সেন্টার মাঝখানে থাকবে আর প্যাডিং দেওয়া হয়েছে। এখন আমরা যদি সেভ করে আগে দেখি কেমন শো করছে, দেখো কত সুন্দর চলে আসছে এটা। আর শ্যাডো দিয়েছিলাম ছায়া, ছায়া চলে আসছে, দেখো জেগে আছে মনে হচ্ছে, এই যে সাদা একটা ব্যাকগ্রাউন্ড, এই যে অটোমেটিক্যালি সাদা ব্যাকগ্রাউন্ড তো পুরোটাই দেওয়া আছে, শুধু এতটুকু পাচ্ছে, কারণটা হচ্ছে এর নিচে যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে লেখা চলে আসছে, দেখো সুন্দর লাগছে না দেখতে, সুন্দর লাগছে দেখতে কিন্তু। 50% দিয়ে দেখি, বেশি বড় লাগছে, আচ্ছা একটু ছোট করে দিলাম, হ্যাঁ তাহলে দেখতে বেশি ভালো লাগবে। দেখো এই যে এখন ভালো বুঝতে পারবা, এটা একটা ইমেজ, তার নিচে যে নাম দেখাচ্ছে, দেখো অনেক এরকম প্রজেক্ট দেখা যায় সুন্দর সুন্দর ইমেজ দ্বারা। এখানে ইমেজ, এখানে তার লেখা, এই যে দেখছো নাম লেখা আছে, এখানে ইমেজ, এখানে তার নর্দার্ন লাইট, এই যে, ঠিক আছে। তাহলে কি করলাম এখানে দেখো পুরো ডিপটাকে একটা কি করেছি উইডথ দিয়েছি, হ্যাঁ মানে এই যে পুরো ডিভিশন যেটা কত পার্সেন্ট, এই পুরো ডিভিশনটা হচ্ছে 50%। একটা দিলে দুটো পাচ্ছে কেন, কারণ দুইটা ক্লাসের নাম একই রেখেছি, দেখো এই ক্লাসের নামও পোলারয়েড, এই ক্লাসের নামও পোলারয়েড। আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি এখানে, কি দিয়েছি পুরো ডিভিশনে ব্যাকগ্রাউন্ড কালার সাদা দিয়েছি, এই দেখো পুরোটা সাদা পাই নাই কেন, এই যে ছবি নিচে একটু সাদা আছে, এর কিন্তু সাদা পাই নাই, ছবি নিচে সাদা আছে এবং এই ছবি নিচেও সাদা আছে, ঠিক আছে। কিন্তু এই অংশটা পেয়েছি কারণ এতটুকু আমি ছবি দিই নাই, ঠিক আছে, এই হলো বিষয়। আর ছবির এখানে যে ইয়ে আছে বাকি অংশ ছবিটা পাই না, ওইটা বুঝলো নাই, অংশ যেহেতু ফাঁকা আছে এই জন্য ওই অংশে এই লেখাটা সহ এই ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ডটা পেয়েছি। আর এখানে একটা কি যে বললাম বক্স আরো দেওয়া হয়েছে, তুমি দিতে পারো অন্য কালার দিতে পারো চাইলে, হ্যাঁ এখানে কি কালার দেওয়া আছে, এখানে একটা আফসা কালার দেওয়া আছে, তুমি দিতে পারো এখানে গ্রে কালার দিতে পারো, কেটে দিলাম মনে করো, লিখলাম গ্রে, হ্যাঁ এখানে গ্রে কালার দিয়ে দিলাম।
তোমার ছায়া দাদা শিখেছিল আগে। দেখো এই যে কোনো পরিবর্তন আছে কি? এটা গ্রে ধরনের কালার দেওয়া ছিল, এই যে রিলোড করলাম একই জিনিস আছে। তুমি এখানে রেড লিখলে রেড কালার চলে আসবে শ্যাডোতে, ঠিক আছে? তুমি যেটা লিখবা সেটা পরিবর্তন হবে। খুব কঠিন জিনিস না, কিন্তু ইজি আছে এখানে। হ্যাঁ, তুমি ছায়া ব্যবহার না করলে এটা এরকম দেখাবে। আমি ছায়া বাদ দিয়ে দিলাম পুরোপুরি, তাহলে তোমাদের আরো সহজ হবে দেখতে, ঠিক আছে? দেখতে সুন্দর কম লাগবে হলো বিষয়। দেখো এভাবে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, আর এরপরে আসি ইমেজ টেক্সট। ইমেজের উপর টেক্সট কিভাবে লিখবা? ধর ইমেজটা নিয়ে নিলাম আমরা, একই ইমেজ, এখানে কেটে দিলাম সব, একটা ইমেজ দিলাম এখানে, ইমেজটা নিয়েছি, এখানে কেটে দিলাম সব। আচ্ছা সরি, ইমেজটা দেখতে হতো, এই ইমেজ আমি ব্যবহার করেছি তোমাদের। এই ইমেজের টেক্সট কিভাবে ব্যবহার করব? মাঝখানে একটা টেক্সট নিব, ইমেজের মাঝখানে একটা লেখা দেব আমি, ইমেজের উপরে যদি থাকে। কিভাবে দিবা? খুব কঠিন বিষয় না, সিম্পলি দেখো এখানে নিচে একটা লেখা নিয়ে নিই, ইমেজের নিচে একটা লেখা নিলাম, ঠিক আছে? এখন দেখো এখানে ইমেজ নিয়েছি, ইমেজের উইড হাইট দিয়েছি এখানে জাস্ট, হ্যাঁ এখানে লেখা। আচ্ছা এখন দেখো এখানে উপরে ইমেজ আছে, এখানে লেখা আছে, আর কেমন দেখাচ্ছে দেখো, এই যে লেখার নিচে সেন্টার আছে না, সেটা লেখা আছে। আমি লিখলাম এখানে আই অ্যাম বাংলাদেশ লিখে দিলাম, এই লেখাটা লিখে এটা মাঝখানে নিব, আই এম বাংলাদেশ লেখাটা কোথায় নিব? এই এর মাঝখানে নিব। যে কাজটা করতে হবে দেখো, আস্তে আস্তে আমি পরিবর্তন করে দেখাবো, সমস্যা নেই। সেভ করলাম, এখানে রিলোড করলাম, দেখো ইমেজটা মাঝখানে চলে গেছে নাকি উপরে চলে গেছে, আরো উপরে নিতে পারবো। আচ্ছা ইমেজটা আফসা করা হয়েছে যাতে লেখাটা স্পষ্ট বোঝা যায়, বুঝলি? আই এম বাংলাদেশ চলে এসেছে লেখাটা উপরে। আচ্ছা আস্তে কমিয়ে দিই এখানে, এক অপাসিটি আমি যদি বাদ দিয়ে দেখলে সব বাদ দিয়ে দিলাম, তাহলে কি দেখাই দেখো, লেখাটা ভালো বোঝা যাচ্ছে না, তাই না? কারণ অপাসিটি বাড়িয়ে না দিলে কি হবে? তো অপাসিটি ব্যবহার শিখেছি, যে অপাসিটি 0.3 দিয়েছি, মানে কমিয়ে দিয়েছি আরো, তাহলে লেখাটা স্পষ্ট বোঝা যাবে। যে উইড হাইট তো বুঝতে পারছি, ইমেজের উইড হাইট, হাইট অটো, উইড 100%। এবার দেখো সেন্টার যে লেখাটাকে পজিশনে অ্যাবসলিউট করা হয়েছে, এই যে লেখাটা, হ্যাঁ এই সেন্টার নিচে ক্লাস, ক্লাসের মধ্যে লেখাটা আছে এই টিভির মধ্যে, এই সেন্টার লেখা কি পজিশন অ্যাবসলিউট, এই যে পজিশন অ্যাবসলিউট করে টপ 50 পিক্সেল উপর থেকে 50 পিক্সেল নিয়েছে এবং লেফট থেকে 50 পিক্সেল নিয়েছে, ঠিক আছে? আর ট্রান্সলেটরে তোমাদের ব্যবহার করতে শিখেছি অ্যানিমেশনে, হ্যাঁ যে অ্যানিমেশন করার ক্ষেত্রে আমাদের এইটা ব্যবহার করা হয়। আর ফন্ট সাইজ 18 পিক্সেল দেওয়া আছে এটা, আর পজিশন রিলেটিভ দেওয়া হয়েছে। হ্যাঁ সিম্পলি তোমার এখানে কমিয়ে দাও এটা আরো, ধরলাম 30 পিক্সেল দিলাম, 30%। দেখো এটা আরো উপরে উঠে গেছে কিন্তু লেখাটা। মেনলি তুমি যদি এখানে শুধু পজিশন রিলেটিভ দেখলে বাদ দিয়ে শুধু পজিশন রিলেটিভ করে আর এই যে মার্জিনের টপ টপ বটন দিয়ে এটা করতে পারো, আর কিছু দরকার নেই। এগুলো অপাসিটির কিছু দরকার নেই, এটা
এগুলো কিছু দরকার নেই, এগুলো বাদ দিলাম সব। এখানে পজিশন, এগুলো ফন্ট সাইজ, এগুলো কিছু দরকার নেই। রিলোড করে এখন কি হয় দেখো, এই যে ইমেজ দেখতে পাচ্ছ, হালকা লেখা এটা দেখতে পাচ্ছ, এই যে বাংলাদেশ, আই এম বাংলাদেশি লেখা দেখা যাচ্ছে। তাহলে কি করি, সবগুলো বাদ দিলাম, কিন্তু খালি পজিশন অ্যাবসলিউট করতে হবে তোমাকে। আর তুমি ইয়ে দিবা, অর্থাৎ টপে মার্জিন দিবা, লেফটে মার্জিন দিবা বাচ্চা দেখতে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, আর লেখাটা অটোমেটিক্যালি উপরে উঠে যাবে। পজিশন অ্যাবসলিউট না দিলে কিন্তু হবে না, আমি রিলেটিভ সব কেটে দিই, পজিশন হিসেবে সব কেটে দিলাম, কিন্তু পজিশন পজিশন তোমার অ্যাবসলিউট দিতেই হবে। বুঝলা কি? আচ্ছা, এবার তো খুব ইন্টারেস্টিং বিষয়গুলো আসছে সামনে, দেখো। হ্যাঁ, এটা হবে। আচ্ছা, অমিত হাসান আতিক জিজ্ঞেস করছে স্যার ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখ হবে কিনা। এটা খুব সহজে হয়, ঠিক আছে। যে আমি, তুমি ইয়ে করবা, মানে এই ইমেজটা এখানে নিয়েছি না আমরা, ইমেজটা আমরা এখানে নিয়েছি না, অর্থাৎ এইচটিএমএল ইমেজ নিয়েছি। আর সিএসএস ইমেজ নিতে পারি, ব্যাকগ্রাউন্ড ইমেজ আকার তোমাদের শিখেছি না, যেখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে, হ্যাঁ, তারপর ব্যাকগ্রাউন্ড লিখে, ব্যাকগ্রাউন্ড লিখলাম, এখানে লেখার পরে এখানে ইউআরএল, হ্যাঁ, এই সিস্টেম ইমেজ দিয়েছো তোমরা। এই সিস্টেম ইমেজ দেওয়ার পরে ঠিক এই ডিপের মধ্যেই, এক ডিপের মধ্যে এই লেখাটা লিখে দিলাম, তাহলে হবে, এই সিস্টেমও হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওই সিস্টেম বেশি ব্যবহার করা, এই সিস্টেম ব্যবহার করা হয়, তো এই সিস্টেম ব্যবহার বুঝে ইচ্ছে সুবিধা হবে সেভাবে ব্যবহার করা, সমস্যা নেই। আচ্ছা, এটা দেখলাম। এখন আমরা দেখি, দেখো ইমেজ ফিল্টার্স, হ্যাঁ, এটা একটু দেখে নিই তোমাদের। এটা একটু কঠিন মনে হতে পারে, কঠিন না অ্যাকচুয়ালি, হ্যাঁ, অনেকগুলো ইমেজ লাগবে এখানে এটা দেখাতে হলে। আমি একটা ইমেজ দিয়ে অনেকগুলো ইমেজ করে দিলাম, হ্যাঁ। তোমাদের এমএস ওয়ার্ড যারা করেছো, তোমাদের করিয়েছি দেখবা। আর ফটোশপে মনে করো যে তোমাদের, তোমাদের ফটোশপে যারা কাজ, যেমন রাজু আহমেদ ফটোশপে কাজ করেছে, হ্যাঁ, রাজু আহমেদ বুঝতে পারবে। আর তোমরা অনেকে ফটোশপে কাজ করতে বুঝতে পারবে। এমএস ওয়ার্ডেও তোমাদের এরকম আছে যে রেজুলেশন আমরা কম বাড়া করতে, ইমেজের ইয়েগুলো কম বাড়া করতে পারি, ঠিক আছে। এটাকে বলা হয়ে থাকে কি, তোমাদের বলছি, তার আগে আমরা ইমেজগুলো দেখে আসি। দেখো এর কয়টি ইমেজ আছে, অনেকগুলো আনারস ইমেজ নাকি, পাই 1 2 3 4 5 6 7 8 9টা ইমেজ আছে, দেখতে পাচ্ছ। এখন বিভিন্ন ইমেজ আমরা কি করব, বিভিন্ন ভাবে ডিজাইন করব, মানে ইয়ে করব, মানে যে সেটা হচ্ছে কি, এটাকে বলা হয় থাকে, আমি বলছি দাঁড়াও তোমাদেরকে। আচ্ছা, গ্রে স্কেল বলা হয় এটা, ঠিক আছে। মানে ধূসরের বিভিন্ন স্কেল তৈরি করা, স্কেল অনুযায়ী ইমেজগুলো বিভিন্ন রকম আস্থা দেখাবে, বিভিন্ন লাইট দেখাবে, এগুলো দেখাবে আর কি। জাস্ট আমি এটা কপি পেস্ট করছি, তোমরা বুঝতে পারো তাহলে। একে গ্রে স্কেল বলা হয়, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে ইমেজ নিয়ে নিলাম এখান থেকে, বুঝিয়ে দেবো আমি, সমস্যা নেই, জাস্ট ওয়েট। আগে চল দেখে আসি আউটপুটটা কেমন আসলো। এবার দেখো নিচে, বুঝতে পেরেছো আউটপুটটা কেমন আসছে। এখানে দেখো আসছে যে এটা একবারে ক্লিন, পরিষ্কার, ঠিক আছে। এরপর এটা কেমন আসছে, আফসা, এটা যে বেশি লাইট চলে আসছে, বেশি লাইট, এটা কালারটা কেমন আসছে, যেগুলো আফসা আফসা হয়ে গেছে, হ্যাঁ। এই যে একে গ্রে স্কেল বলা হয়, অর্থাৎ বিভিন্ন স্কেল হচ্ছে ছবিগুলোকে আমরা সাদা কালো বোর্ড নিতে পারি। এই যে সাদা কালো হয়ে গেছে ছবিটা, এর রঙিন ছবি সাদা কালো হয়ে গেছে, ঠিক আছে। গ্রে স্কেল অনুযায়ী বিভিন্ন মান ধারণ করছে এখানে, হ্যাঁ। দেখ ছবিগুলো কেমন, আমি এখন দেখো বুঝিয়ে দেখতে বিষয়ের কোডগুলো। প্রথমে উইডগুলো দিয়েছি 333%, হাইট অটো, ফ্রন্ট লেফট, একটা ইমেজ উইড দিয়েছি, সবগুলো ইমেজ নিয়েছি এখানে। এখন দেখো ইমেজের ক্ষেত্রে কিছু ফিল্টার, প্রথমে ফিল্টার লিখতে হবে। আচ্ছা দেখো, ব্লু ফিল্টার 4 পিক্সেল, ঠিক আছে।
ব্রাইটনেস ফিল্টার 250, ঠিক আছে। আর কন্ট্রাস্ট হচ্ছে 180, গ্রে স্কেল ফিল্টার 100%। এখানে কিন্তু সবগুলো ইয়ে দেওয়া আছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ক্লাস নাও দেখো। আর এখানে আসি, দেখো 10টা আলাদা আলাদা ক্লাস নাও আছে এখানে প্রত্যেকটি ইমেজের মধ্যে। এই যে ইমেজ, প্রথম ইমেজ দেখো স্বাভাবিক রাখা আছে, এখানে পুরো স্কেল নিয়ে নাই আমরা, মানে ক্লাস নিয়ে নাই। এখানে একটা ক্লাস নেই যে ব্লুর ক্লাস, প্রথম ইমেজে ব্লুর ক্লাস, দ্বিতীয় ইমেজে এই যে ব্রাইটনেস ক্লাস, তারপরে তৃতীয় ইমেজে ইচ্ছা মতো নাম দিতে পারো, কন্ট্রাস্ট, এখানে নাম দেওয়া আছে তাই গ্রে স্কেল, হ্যাঁ, এই বিভিন্ন নাম দেওয়া আছে ক্লাসের। তোমরা এই নামগুলো নিতে হবে এমনটা না, তুমি অন্য নামও নিতে পারো, এগুলো জাস্ট এগুলো নাম দিয়েছি আর কি। এই নাম অনুযায়ী কি করছে এখানে দেখো, আমরা প্রথমে ব্লু নিয়েছি, এখানে ফিল্টার লিখতে হবে, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে লিখে ব্লুর কত কত পিক্সেল বলে দিতে হবে। তার পরবর্তী ক্লাসে ফিল্টার লিখে ব্রাইটনেস কত পার্সেন্ট বলে দিতে হবে, ঠিক আছে। ব্রাইটনেস 100% 250 পিক্সেল, মানে অনেক বেশি হবে, ঠিক আছে। 100 পিক্সেল হতে স্বাভাবিক হলো। ফিল্টার কন্ট্রাস্ট, মানে এখানে কালার ম্যাচিং, ঠিক আছে। গ্রে স্কেল, গ্রে মানে ধূসর বর্ণ থেকে কত পার্সেন্টেজ দেখাবে এটা, ঠিক আছে। এই ফিল্টার সবগুলোতে ফিল্টার লিখতে হবে, শুধু ক্লাসের নাম লিখলে এখানে তার ওই ইমেজে এটা অ্যাপ্লাই হবে। কত ডিগ্রি এখানেই হবে, রোটেট হবে, ঠিক আছে। ইনভার্টেড হবে, অপাসিটি দেখছো না, এখানে অপাসিটি দেখাচ্ছে ইমেজে, অপাসিটি কত হবে, সবগুলো ভিন্ন ভিন্ন দেখাচ্ছে এটা। তো এটা আমার দেখাচ্ছে ডিরেক্টলি, সাধারণত আগে ব্যবহার করতো ইয়েতে, এগুলো সিএস ইয়েতে করা হতো, ফটোশপে করে এখানে ব্যবহার করা হতো ওয়েবসাইটে, বাট এখন ডিরেক্টলি ব্যবহার করা হচ্ছে সিএসএস এর মাধ্যমে। তুমি সিএসএস এর মাধ্যমে করতে পারবে, কিন্তু আগে এই সুযোগটা ছিল না। যখন আমি প্রথম ওয়েব ডিজাইন শিখি তখন এই সুযোগটা ছিল না। এগুলো ফটোশপে করার পরে এই এই ছবিগুলো ডিরেক্টলি এসে ব্যবহার করা হতো ইয়েতে, ওয়েবসাইটে। আসলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এবার ওভারলে এরকম ইন্টারেস্টিং দেখো, ওভারলে ইমেজ, এই যে আমরা একটা এই গ্রাভাটার বলা হয়, মানুষের ছবি বা কোনো ছবি যেগুলো মানে কার্টুন আকৃতির ছবি, এই গ্রাভাটার বলা হয়। চলো এগুলো আমরা দেখে আসি। এগুলো খুবই ব্যবহার করা ওয়েবসাইটে প্রচুর ব্যবহার করা হয়, ঠিক আছে, প্রচুর এগুলো ব্যবহার করা হয়। আর একটা কোশ্চেন আছে, বলো। এটা যে ইমেজ এডিটিং এ যে মানে সিএসএস এর মাধ্যমে করছেন, এগুলো কি জাভাস্ক্রিপ্ট এর মধ্যে পড়ে এই অংশটা? না, এটা পড়ে না, জাভাস্ক্রিপ্ট পড়ে না। আচ্ছা আমি একটা একটা দেখাই, ঠিক আছে। প্রথমে এটা নিলাম আমি, এগুলো কেটে দিলাম। আচ্ছা তাহলে বুঝাই দিই একটু, এগুলো প্রচুর এই ধরনের কাজ আছে বুঝছো, ক্লায়েন্টের ডিরেক্টলি ধরনের কাজ করতে হয়, মানে প্রচুর ইফেক্টের ধরনের ব্যবহার করতে হয়। একটা ডিভিনিসি টিভি নাম হচ্ছে কন্টেনার, আর ইমেজ নিচ্ছি ইমেজ অ্যাভাটার ডট পিএনজি, হ্যাঁ, মানে একটা অ্যাভাটার পিএনজি আছে, আর নিচে আরেকটা ক্লাস নিয়েছি এর আন্ডারে একটা, ঠিক আছে। আচ্ছা নেক্সট ক্লাস আপনার কি, ঠিক আছে, এটা প্যারেন্ট ক্লাস, এটা হচ্ছে তার চাইল্ড ক্লাস, তার আন্ডারে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা লেখা নিয়েছি, এর আগে তোমাদের দেখালাম এটা, ঠিক আছে। এই দুইটা ক্লাস নয়, একটা প্যারেন্ট ক্লাস প্রধান ক্লাস, তার নিজের একটা আটটা ক্লাস নিয়ে ওভারলে একটা ক্লাস নিয়ে তার ভিতরে লেখা দিয়েছি, ঠিক আছে। আর এখানে একটা ইমেজ নিয়েছি, ইমেজটা তোমাদের দেখে আসি, সেভ করলাম। এই যে এই ইমেজটা আইএমজি অ্যাভাটার ডট পিএনজি, তো এই ইমেজটা দিয়ে দিব আমি, সমস্যা নাই, তুমি ব্যবহার করতে পারবা। ইমেজটা নিয়েছি, এই হলো বিষয়। এখন দেখো ইমেজটা কেমন দেখায়, আমরা এই ইমেজটা এখানে রিলোড করলাম, এই যে ইমেজটা দেখতে পাচ্ছ, এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা এসে লিখেছিলাম, দেখতে পাচ্ছ এখানে ইমেজটা দেখতে পাচ্ছ। এখন আমরা সিএসএস কোডটা লিখি, এখান থেকে এটা নিলাম, তোদের সবগুলো করিয়েছি, ঠিক আছে। আমি তোমাদের এই সবগুলো আমি করিয়েছি, কিন্তু আলাদা আলাদা করিয়েছি, এবার একত্রে করে
ডিজাইনটা কেমন দেখায়। চলো আমরা দেখে আসি ডিজাইনটা কেমন দেখাচ্ছে। এখন আমি রিলোড করলাম, এবার দেখো যে মাউস ধরলে উপরে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখাচ্ছে, ঠিক আছে। এটা 150%, 100% করতে হবে। আচ্ছা লেখাটা উপরে যাওয়ার কথা। আচ্ছা পরের ইমেজগুলো আমি দেখাই। পরেরগুলো দেখাই। আচ্ছা ইমেজ টোটাই থাক, শুধু সিএসএস কোডটা নিই। হ্যাঁ, তোদের বোঝাতে সুবিধা হবে। পেস্ট করলাম, আউটপুটটা দেখিস আমি তো বুঝে যাচ্ছি কোডগুলো। এবার দেখো, এই দেখো হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে এখানে, হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, এখানে মাউস ধরলে যে পরিবর্তন আসতেছে, দেখো আফসা করে, দেখছো কি হ্যালো ওয়ার্ল্ড লেখাটা নিচে আছে এবং এদের আফসা করে যে পরিবর্তন আসতেছে ইমেজের। এটা কি কাজ দেখো কিভাবে হচ্ছে, সিম্পলি পজিশন রিলেটিভ করা হয়েছে কন্টেইনারকে এবং ওয়েট 50% দেওয়া হয়েছে। এটা কমিয়ে দিই, 30% করে দিই। এটা অনেক বড় লাগছে ইমেজটা, ছোট করে দিলাম, এখন ভালো দেখতে পাবা। দেখো এই যে এখন দেখো এখানে এই মানে উইডটা দিয়েছি ইমেজের 30%, মানে পুরো ইয়ের 30%। এরপর হচ্ছে এখানে পজিশন রিলেটিভ করছি। হ্যাঁ, আর অপাসিটি বলতে এক দেওয়া হয়েছে, অপাসিটি যে আফসা হয়ে যাচ্ছে, এই আফসা হচ্ছে অপাসিটির কারণে। তারপর ডিসপ্লে ব্লক উইথ 100%, ইমেজের উইথটা হাইট অটো। আর ট্রানজিশন ইজ তোমাদের দেখেছি না 5 সেকেন্ড, মানে 5 সেকেন্ড ধরে তোমার এটা হবে। তাহলে ধরার পরে কি হচ্ছে 5 সেকেন্ডের মধ্যে এটা আস্তে আস্তে ইজ হচ্ছে, মানে স্লো হয়ে শুরু হয়ে জোরে গিয়ে শেষ হচ্ছে। আর ব্যাক ফেস ভিজিবিলিটি হিডেন। হ্যাঁ, মানে এই ব্যাক ফেস ভিজিবিলিটি যেটা সেটা হিডেন থাকবে। হ্যাঁ, এই যে হিডেন দেখাচ্ছে। আর মিডিয়াল যেটা ক্লাস নেওয়া হয়েছে, মাঝখানে যেটা আছে ট্রানজিশনে দেওয়া হয়েছে, তোমাদের শিখিয়েছি যে ট্রানজিশন কিভাবে কাজ করে, অপাসিটি, পজিশন, অ্যাবসোলিউট। হ্যাঁ, এবং এই যে ট্রানজিশন এমএস মাইক্রোসফটের ক্ষেত্রে মানে এমএস ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারের ক্ষেত্রে না ব্যবহার করলে চলবে। তো এগুলো শিখিয়েছি। সালাম স্যার। না স্যার ক্লাস নিচ্ছিলাম ছাত্রদের। হ্যাঁ স্যার, এই শেষ হবে স্যার, আর 10-15 মিনিট পর শেষ হবে স্যার। আমি আপনাকে ব্যাক করছি 10-15 মিনিট। আচ্ছা আচ্ছা, ওকে ওকে স্যার। আচ্ছা দেখো তাহলে এখানে কন্টেইনার হবার মিডিল, হ্যাঁ, অপাসিটি 1, টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট সাইজ এত, প্যাডিং এত। হ্যাঁ, এগুলো তোমার বোঝার তেমন কিছু নাই, সিম্পলি এরকম ইফেক্ট হচ্ছে তো এই কোডটা করতে হবে। প্রথমে যদি বুঝতে না পারো কপি পেস্ট করে করবা, আর কোনো কোড বুঝতে না বলবা স্যার এই কোডটা কেন লেখা আছে, ঠিক আছে। তারপর আমরা চলে যাই। আচ্ছা এটা হচ্ছে যে এটা দেখলাম আমরা। আচ্ছা স্লাইড করে দেখাই, আমরা একটু স্লাইড করে দেখি আমরা। স্লাইড ইন, এটাতে ভালো লাগবে, একটু স্লাইড করে দেখি আমরা। হ্যাঁ, মানে এই কোডগুলো নিজ হাতে লিখতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে। দেখে দেখে করা অনেক সময় লেগে যাবে। এখন দেখো এই যে দেখছো কি স্লাইড হচ্ছে, ধরলে যে ইমেজটা এই যে এরকম তো প্রচুর ব্যবহার তোমরা দেখবা যে বিভিন্ন ওয়েবসাইটে এরকম ইমেজগুলো ধরলে এরকম স্লাইড হয় ইমেজগুলো। হ্যাঁ, এই যে এক মতন লেখা চলে আসতেছে ইমেজের উপরে,
পুরো একটা ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে, কিন্তু ওভারলে ব্যবহার করা আছে, মানে একটা ব্যাকগ্রাউন্ডের উপর একটা ব্যাকগ্রাউন্ড মনে করো, এই যে এটা কিন্তু প্রচুর ব্যবহার করি এটা। উপর থেকে বামে, উপর থেকে নিচে, ডান থেকে বাম বা বাম থেকে ডানে বিভিন্নভাবে তুমি স্লাইস করতে পারবা। এজন্য কি কাজ করে দাও, সিম্পলি বলি তোমাদের কন্টেন্ট নিয়ে সেটা আগে তো বলছি যে উইথ দিস পজিশন রিলেটিভ হয়েছে। ইমেজের ক্ষেত্রে হ্যাঁ, দুই তিনটে একসাথে ইমেজ স্লাইস করা যাবে, একসাথে অ্যাড করতে হবে অনেকগুলো ইমেজ, তাহলে হবে। আমি একটাই দেখাচ্ছি, তোমরা হচ্ছে যে এটা করতে পারবা, ঠিক আছে? একটা করতে পারলে সবগুলো করতে পারবে, একটা দুই তিনটে স্লাইস করলে বেশি ভালো লাগবে দেখতে। তুমি একাধিক ইমেজ ব্যবহার করো, হ্যাঁ, তাহলে একইভাবে হবে এটা। আচ্ছা, ইমেজ ডিসপ্লে ব্লক, এখান থেকে বোঝার কিছু নাই। এখানে দেখো ওভারলে যে কালার পজিশন অ্যাবসোলিউট বটম 100 পিক্সেল, এখানে একটা কালার দেওয়া দেখা হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার যেটা বললাম। ওভারলে কালারটা এইটা, অর্থাৎ যেটা আমরা ধরতেছি এই কালারটা এইটা, এই যে ইয়া বর্ণের, অর্থাৎ নীল কালার যেটা, হ্যাঁ, ব্লু কালার, এই ব্লু কালারের ব্যাকগ্রাউন্ডটা এইটা দেখাচ্ছে, এই যে ওভারফ্লো হিডেন হোয়াইট আছে এখানে। এবং এর ট্রানজিশন ইফেক্ট যেটা বলতে 5 সেকেন্ড ইজ মানে তোমরা জানো ইজ মানে কি বোঝায়, স্লো হয়ে শুরু হয়ে তারপর কি হয়, দ্রুত যায়। এই যে দেখো আস্তে শুরু হয়ে দ্রুত যাচ্ছে। আর ওভারলে হবার করার পরে এটা শো করবে যে, এবং হাইট কত 100% আছে, দেখো পুরো ইমেজ জুড়ে নেবে, যে পুরো ইমেজ জুড়ে নিচ্ছে 100% আছে। তো এখানে 50% নিই, তাহলে কি হয় দেখো, এখানে 50 লিখে দিলাম 50%, তাহলে কি হয় দেখো, এখন রিলোড করলাম, এবার দেখো এই যে অর্ধেক ইমেজ জুড়ে হয় এটা, এই যে থেমে যায়, অনেক আছে এরকম অর্ধেক ইমেজ জুড়ে হচ্ছে এটা, এই যে 50% দেখো অর্ধেক ইমেজ হচ্ছে এখানে, এই হলো বিষয়। আর হোয়াইট স্পেস নোডে তোমাদের ব্যবহার শিখিয়েছি, কালার হচ্ছে যে হোয়াইট, ফন্ট সাইজ দেখলে পজিশন অ্যাবসোলিউট, আর ট্রানজিশন হচ্ছে গেছে মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহার না করলে হবে, একই ব্যাপার। তো দেখলে সবগুলো শিখিয়েছি আগে, হ্যাঁ, জাস্ট এখানে একত্রে ব্যবহার করা। এই যে এটা দেখলাম, এইভাবে বাকিগুলো আছে, হ্যাঁ, অর্থাৎ বাম দিয়ে টপ থেকে আসবে, টপ থেকে আসবে, হ্যাঁ, তোমাদের কোডটা তোমরা বাইরে পাশে ব্যবহার করে দেখবা। তারপর হচ্ছে বটম থেকে আসবে কিভাবে, হ্যাঁ, খালি এটা পরিবর্তন করবা সিএসএস এ গিয়ে। আর লেফট থেকে আসবে, বিপরীত দিক থেকে এটা আসবে। ইমেজ স্ক্রিপ্ট একটু দেখিয়ে দিই তোমাদের। আচ্ছা, দুইটা আছে, দুইটা হলে শেষ হয়ে যাবে, ঠিক আছে? 9:30 বেজে গেছে না? ফ্লিপ ইমেজ আর দুইটা আছে, আমি দ্রুত দেখিয়ে দিব। আচ্ছা, আমি তোমাদের বলেছি কতদিন একটু ক্লাস নেওয়া কম হয়েছিল, হ্যাঁ, আমি বলেছিলাম আজকে তোদের বেশি ক্লাস নিব, এই যে একটু বেশি সময় ধরে ক্লাস নিলাম, ঠিক আছে? অনেকে বিরক্ত লাগতে পারে বেশি সময় ক্লাসের জন্য, বাট কখন কখন বেশি সময় ক্লাস নিতে হবে, কিছু করার নেই, ধৈর্য ধারণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ইমেজ স্ক্রিপ্ট একটু বুঝাই তোমাদের। দেখো এখানে তুমি কি লিখেছি, তো আমরা এখানে ইমেজ নিয়েছি, একটা প্যারিসের ইমেজটা নিয়েছি, উইড হাইট দিয়েছি 300, 400 এবং 300 দিয়েছি, দেখো। আর এখানে নিয়েছি ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম মানে এক অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তর, একে ট্রান্সফর্ম বলা হয়, ঠিক আছে? ট্রান্সফর্ম মানে হচ্ছে এক অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তর। আচ্ছা গুড, বিরক্ত লাগছে না, ভালো লাগছে, আচ্ছা থ্যাংক ইউ। ও আজ যে আপনার ঘুম পাচ্ছে না, হ্যাঁ আজকে আমার ঘুম পাচ্ছে না, কারণ আজকে অনেক ঘুমিয়েছি দিনের বেলা, হ্যাঁ, রাতে কাজ করেছি, দিনে ঘুমিয়েছি। আর আজকে একটা পেমেন্ট পেয়েছি ক্লায়েন্টের কাছ থেকে, ভালো লাগছে এই জন্যে, এটা খুশি খুশি ভাব, বুঝছো? আচ্ছা, ক্লায়েন্টের কাছ থেকে একটা পেমেন্ট পেয়েছি, এই জন্য খুব ভালো লাগছে। আচ্ছা, এখানে দেখো স্কেল এক্স তোমাদের দেখিয়েছিলাম, এক্স অক্ষ বরাবর -1 আসবে, ঠিক আছে? চলো আমরা দেখি কিভাবে এটা। আমি রিলোড করলাম, এই দেখো মাউস ধরার সঙ্গে সঙ্গে কি হচ্ছে এখানে, দেখো এই যে মাউস ধরার সঙ্গে সঙ্গে এটাই যে ডানে বামে কি হচ্ছে, ফ্লিপ করছি ইমেজটা, এই যে
মানে ইমেজটা তো পুরোপুরি দেখা যাচ্ছে না, বাট এখানে ধরলে কি হচ্ছে, ধরলে এটা দেখা যাচ্ছে, এটা বুঝা যাচ্ছে কি? এই হলো বিষয়। একে ফ্লিপ বলা হয়, ইমেজ ফ্লিপ। অনেক ই কমার্স সাইটে এটা ব্যবহার করে থাকি। আচ্ছা, লাস্ট তোমাদের আরেকটা দেখিয়ে আজকে ক্লাস শেষ করে দেব। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ইমেজ গ্যালারিটাও আছে, তাহলে দুইটা আছে তোমাদের এখানে, দুইটা। আচ্ছা, আমি একটু দেখাই, হ্যাঁ, ইমেজের কাহিনীটা শেষ করে দিই। আচ্ছা, এখন তোমাদের কেটে যাবে, তোমরা আবার রিজয়েন করো, আর একবার রিজয়েন করো। আজকে প্রথমে 2 দিন ছুটি, তো একবারে শনিবারে ক্লাস, তাই না? একবারে শনিবারে ক্লাস হবে আবার। তারপর তোমার রিজয়েন করো, আমি জাস্ট এই গ্যালারি ইমেজটা সেট করে নিই। আচ্ছা, এটা পুরোটা নিলাম, কপি করে নিলাম, ঠিক আছে, নিয়ে আমরা এখানে দিয়ে দিলাম। এখানে তেমন কিছু করা হয়নি, জাস্ট কিছু কোড লেখা হয়েছে। সিম্পলি দেখো, এই যে রেসপন্সিভ, এখানে সবাই আরেকবার রিজয়েন করে, হ্যাঁ, এবার রিজয়েন করলে ক্লাস শেষ করে দিব। আচ্ছা দেখো, এখানে জাস্ট কি করেছি আমরা, এটা রেসপন্সিভ নিয়েছি, গ্যালারি নিয়েছি, এখানে দেখাচ্ছে কিছু ছবি নিয়েছি, এই পিকচার, গ্যালারির নাম দিয়েছি রেসপন্সিভ। একইভাবে ক্লিয়ার ফিক্স যেখানে প্যাডিং দিয়ে দিয়ে দিচ্ছি, এখানে আমরা দেখে আসি এটা। এর অনেকগুলো ইমেজ দেখো চলে আসছে এখানে, হ্যাঁ, 1 2 3 4। আমি এখানে সিএসএস কোডটা নিয়ে আসি। আর কোড আমি বুঝিয়ে দেবো, সমস্যা নেই, নো টেনশন, ঠিক আছে। লেখা কেটে দিলাম আমি, দরকার নেই। আচ্ছা, ইমেজ গ্যালারি দেখো সুন্দরভাবে দেখা যাচ্ছে এটা। আচ্ছা, সবাই মোটামুটি জয়েন করেছে, একজন এখন জয়েন হয় নাই। এখানে দেখো ইমেজ সুন্দর গ্যালারি দেখাচ্ছে, এই যে দেখো অ্যাড ডিসক্রিপশন, এখানে ইমেজ এই যে 1 2 3 4 5, তাই না? তারপর একটা অ্যাড করে দেখিয়েছি যে একটা ইমেজ অ্যাড করে তার নিচে কিভাবে এই যে টেক্সট অ্যাড করতে হয়। এখানেও একই সিস্টেম, ঠিক আছে। জাস্ট ইমেজগুলো কি করতে হবে, প্লট করে ইমেজগুলো ইনলাইন করলাম, ঠিক আছে, ইনলাইন করে একই লাইনে সাজিয়ে দিলা, অথবা তুমি ফ্লট লেফট করেও এভাবে আসতে পারবে। একে গ্যালারি ইমেজ বলা হয়। প্রচুর কিন্তু পোর্টফোলিও সাইটে এভাবে ইমেজগুলো ব্যবহার করে থাকে, বুঝতে পারলা কি? পোর্টফোলিও সাইটে এই ইমেজ ব্যবহার করে থাকে, এই হলো বিষয়। একটু তোদের কোডটা বুঝিয়ে দিই, দেখো সিম্পলি এখানে গ্যালারি একটা বর্ডার দেওয়া হয়েছে চারিদিকে, এই যে বর্ডার দেখতে পাচ্ছ, এই যে চারিদিকে বর্ডার আছে, এই যে হালকা দেখো একটা বর্ডার আছে। তারপর একটা হবার দেওয়া আছে, হবার কালার, এই যে বর্ডারে হবার কালার দেওয়া, দেখো এই ধরলে চেঞ্জ হচ্ছে, এই যে কালার দেখো, এই যে দেখছো কি, বর্ডারে হবার দেওয়া আছে এখানে। তারপর ইমেজ গ্যালারি কি উইথ দেওয়া আছে 100%, হাইট অটো, এই প্রত্যেকটা হচ্ছে চেকলিস্ট উইথ দেওয়া আছে এটা।
তারপরে ডেসক্রিপশন একটা প্যাডিং, এটা অন্য অন্য যেটা লেখাটা দেওয়া আছে, আর বক্স সাইজিং রেসপন্সিভ, এটা এই জিনিসটা বুঝতে হবে। দেখো যে মিডিয়া কুইরি বলে কি, ঠিক আছে, রেসপন্সিভ ডিজাইন এটা, হ্যাঁ, ম্যাক্সিমাম ওয়েট 700 পিক্সেল, মানে 1 পিক্সেল থেকে শুরু করে 700 পিক্সেল পর্যন্ত এটা অটো রেসপন্সিভ হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি অটো রেসপন্সিভ হয়ে যাবে এটা, হ্যাঁ, এই হলো বিষয়, অটো রেসপন্সিভ হয়ে যাবে। এখানে কি হচ্ছে ম্যাক্সিমাম ওয়াইড 700 পিক্সেল, আর এখানে কি ম্যাক্সিমাম ওয়াইড 500 পিক্সেল, 0 থেকে শুরু করে 500 পিক্সেল হবে। আচ্ছা এখন দেখো এটা যদি আমি ইয়ে করি, ধরো আমি যদি কন্ট্রোল শিফট এম চাপি রেসপন্সিভিটি, তাহলে কেমন আসে দেখো, এই যে দেখছো সুন্দর চলে আসছে না? দেখো মোবাইল এরকম দেখাবে, কিন্তু এরকম দেখো, এই যে দেখছো ছোট মোবাইল, এই দেখো ছোট মোবাইলে কেমন দেখাবে, অটোমেটিক রেসপন্সিভ কিন্তু হয়ে গেছে ইমেজটা। আর টানো দেখো এখানে, এই যে আস্তে আস্তে বড় হচ্ছে, দেখছো কত সুন্দর সুন্দর ডিজাইন না, অনেক এক্সিলেন্ট সুন্দর ডিজাইন। এবার তুমি কিছু ছোট বড় করতে পারো এভাবে, এই যে ইমেজটাকে, এই যে যত ছোট করো ইমেজটা ছোট হচ্ছে, দেখো লেখাটাও, এই যে লেখা চলে আসতেছে, এই যে লেখা দেখো, এবং ইমেজটা ছোট হয়ে গেছে। কত এত ছোট স্ক্রিনই হয় না মোবাইলের, এই যে তুমি বড় করো দেখো অটোমেটিক্যালি, এই যে বড় হয়ে গেছে পুরো স্ক্রিন। আমি এখানে নিচ দিকে একটু বাড়িয়ে দিই, এই দেখো 4টা হয়ে গেছে, 1 2 3 4। এটা কি মানে রেসপন্সিভ এটা ডিজাইন, কি সাপোর্টেড? বুঝলা কি? হ্যাঁ এটা কি ফর অল ব্রাউজার সাপোর্টেড? হ্যাঁ, সব ব্রাউজার এরকম দেখাবে, সব ব্রাউজার এরকম দেখাবে, ঠিক আছে। এভাবে করে নেয়, মানে ক্রোম বাজারে কন্ট্রোল অল্ট শিফট চাপতে হ্যাঁ, হয়। ক্রোম ব্রাউজারে একই সিস্টেম, এটা মনে ডান ক্লিক করতে, ক্রোম ব্রাউজারে ডান ক্লিক করে ইনস্ট্যান্ট ইমপ্লিমেন্ট করলে এই বাম দিকে একটা অপশন দিয়ে মোবাইল একটা অপশন দিতে পাবা ক্রোম ব্রাউজারে, ঠিক আছে, মোবাইলে ক্লিক করলে এরকম রেসপন্সিভ দেখতে পাবা। আরো সিস্টেম আছে, ওগুলো দেখা যাবে তোমাদের পরবর্তী রেসপন্সিভ যখন শিখাবো, হ্যাঁ, তখন ওটা দেখিয়ে দেবো। আচ্ছা আর একটা ডিজাইন আছে, তাহলে শেষ তোমাদের মেবি, দেখি তো আরেকটা মনে আছে, এই যে মডেল, এটা একটু দেখিয়ে দিই, এটা একটু কঠিন মনে হবে, ঠিক আছে, জাস্ট বলতে দেখাই, পরে যে করি জাভাস্ক্রিপ্ট শেখানোর সময় এটা ডিটেলস আলোচনা করবো, ওকে, তোদের মজা লাগবে এটা দেখতে। জাস্ট আমি পুরো কোডটা কপি করছি, তোমরা দেখে হয়তো অনেক কিছু বুঝতে পারবে না এটা, হ্যাঁ, তাহলে দেখে নাও, এটা হয়তো অনেক কিছু বুঝবা না এটা দেখে, ঠিক আছে। আমি কোডটা কপি করছি আর তো দেখানোর জন্য ইয়ে করছি জাস্ট, কারণ জাভাস্ক্রিপ্ট, যে কিছু জাভাস্ক্রিপ্ট না বুঝলে অনেক কিছু বুঝতে পারবে না। তোমাদের পরবর্তী যখন শিখাবো বেসিক গুলো, যে কিছু জাভাস্ক্রিপ্ট, তখন বুঝতে পারবা। আচ্ছা এই কোডগুলো দেখে ভয় পাওয়ার কিন্তু কিছু নাই, হ্যাঁ, ভয় কিন্তু পাবা না। স্যার এগুলো কি দেখাচ্ছেন আমাদেরকে, লাস্ট মুহূর্তে এসে মাথা তো হ্যাং হয়ে যাবে নাকি? মাথা হ্যাং করার কোনো কারণ নেই লাস্ট মুহূর্তে। চলো দেখে আসি কি দেখাচ্ছে লেখাটাতে। এই যে হ্যাঁ, এখানে জেএস, মানে জেএস ব্যবহার করা হয় নাই, ডিরেক্টলি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে। অর্থাৎ জেএসটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, এখানে শুধুমাত্র ব্যবহার করা হয়েছে হচ্ছে, আচ্ছা আমি এখানে কেটে দিই, পুরোটা আগেরটা কেটে দিই, ও সরি, আগেরটা কাটা হয়নি, হ্যাঁ, আগেরটা না কেটেই এখানে আর পেস্ট করে দিয়েছি। এটা সহজ চলে আসছে এই জন্য। আচ্ছা এখান থেকে স্ক্রিপ্ট নিলাম, ইমেজটা কপি করলাম, হ্যাঁ, তোদের বুঝিয়ে দেবো, সমস্যা নেই, নো টেনশন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, জেএস মানে জাভাস্ক্রিপ্ট, জেএস মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সেই স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট, কিন্তু সেটা হচ্ছে যে
জাভাস্ক্রিপ্টের সংক্ষেপে দেখাচ্ছে জেএস বলে, হ্যাঁ। কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি আছে আর অনেকগুলো ফ্রেমওয়ার্কও আছে এরকম, হ্যাঁ। তো এরকম একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে যে জেকিউরি। জেকিউরি হচ্ছে একটা লাইব্রেরি, জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। এরকম রিঅ্যাক্ট জেএস আছে, হ্যাঁ। এরকম অনেক ধরনের জেএস আছে। আচ্ছা দেখো, এটা তোমাদের একটু দেখিয়ে দিই। আচ্ছা, এই একটা বক্স দেখতে পাচ্ছ এখানে, ও লেখাগুলো কেটে দেবে, লেখাগুলো দরকার নেই, অত ঝামেলা পাকাবে। কেটে দিলাম। এখন দেখো, এই যে একটা বড় ছোট ইমেজ দেখতে পাচ্ছ, একটা বড় ইমেজ দেখতে পাচ্ছ, মানে এই ছোট ইমেজে ক্লিক করলে বড় ইমেজটা আসবে, তার আগে আসবে না, হ্যাঁ। এই ছোট ইমেজে ক্লিক করলে বড় ইমেজটা, তার আগে ইমেজটা আসবে না। এখন আমাদের যে আমরা এখান থেকে নিয়ে নিলাম, এটা এই কোডটা নিলাম। যদি তোমাদের খুব একান্ত বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে, তাহলে কপি পেস্ট করে জাস্ট এটা করবা, করতে পারছো কিনা, ম্যানিপুলেটরটা করতে পারছো কিনা, ঠিক আছে। আমি যা যা করতেছি কপি পেস্ট করে এটা করবা, বোঝা গেল কি? এবারে রিলোড করলাম, দেখো এরকম দেখাচ্ছে না। আর আমি এখানে ক্লিক করব মাউস দিয়ে, এই দেখো, দেখছো বড় হয়ে দেখাচ্ছে না? এই যে ক্রস বাটন, এই যে ক্রস বাটন, এখানে কেটে দিলে কেটে যাবে। এখানে ক্লিক করলাম, এই যে বড় করে দেখাচ্ছে, নর্দার্ন লাইট নরওয়ে। এখানে আবার কেটে দিলাম, এই চলে গেল। এই ক্লোজ বাটন, ঠিক আছে, এখানে মাউস দিয়ে ক্লিক করলাম, এই যে আস্তে আস্তে বড় করে দেখাচ্ছে। এই যে নিচে কিন্তু ছবিটা আছে, কিন্তু এখানে বড় ছবিটা চলে এসেছে, এখানে কেটে দিলাম। একে মডেলস বলা হয়। এই মডেলসের প্রচুর ব্যবহার আছে ওয়েবসাইটে। যেখানে ক্লিক করলাম, তো এই যে বড় হয়ে গেল, ঠিক আছে, ক্লিক করলে কেটে গেল, এই যে এই যে। তো এই মডেলসের প্রচুর ওয়েবসাইটে ব্যবহার আছে। এগুলো প্রচুর প্লাগইনও পাওয়া যায়। তোমাদের যে জাভাস্ক্রিপ্টের প্লাগইন কি ব্যবহার করতে হয়, খুব সহজে এই মডেল তৈরি করা যায়, কোনো কষ্টই নাই, ঠিক আছে। আর তৈরি করে রেখেছি সবকিছু, তাহলে সেটিং করা জানতে হবে। ওটা তোমাদের পরে শিখিয়ে দিব। আর তুমি নিজেভাবে তৈরি করতে পারো, কোনো প্লাগইন ব্যবহার না করে, সেটা এইভাবে। চলো একটু কোড বুঝিয়ে দিই, ঠিক আছে। বুঝিয়ে তোমাদের ক্লাসটা এখনই শেষ করে দিব, অনেক আজকে বেশি সময় হয়ে গেছে ক্লাস নেওয়া, 2 ঘন্টা পার হয়ে গেছে। আচ্ছা, প্রথমে সিম্পলি এখানে একটা ইমেজ নিয়েছি, যে ইমেজটা দেখতে পাচ্ছ তোমরা, ছোট করে 300 এবং 200 পিক্সেল, ঠিক আছে। এখানে একটা আইডি নিয়েছি মডেল নামের, এবং ক্লাস মডেল নিয়েছি, হ্যাঁ। এখানে দেখাচ্ছে ক্লাস ক্লোজ বলছি, এই যে ক্লাস ক্লোজ বলছি, যেখানে উপরে ক্লোজ চিহ্ন আসতেছে না, এখানে ক্লোজ চিহ্ন দেওয়া হয়েছে এই জন্য। আমি যখন ক্লিক করছি, এখানে এই যে একটা ক্লোজ চিহ্ন আসছে, দেখছো কি? এখানে ক্লোজ চিহ্ন আসছে, এখানে এই যে এখানে দেওয়া হয়েছে ক্লোজ, এই যে এখানে স্প্যানের মাধ্যমে দেওয়া হয়েছে। এখানে একটা এই যে ইমেজ, এখানে আইডি দেওয়া হয়েছে, এখানে ক্যাপশন। আচ্ছা, এখানে দেখো স্ক্রিপ্ট লেখা আছে কিছু, এগুলো তোমরা বুঝতে পারবা না। তো যখন জাভাস্ক্রিপ্ট শিখাবো একটু, ঠিক আছে, বেসিক যখন শিখাবো, তখন এগুলো বুঝতে পারবে। এখানে এটা মানে ভেরিয়েবল, ভিআর ভেরিয়েবল মডেল ডকুমেন্ট গেট এলিমেন্ট বা আইডি, এই আইডি মাই মডেল নামের আইডি পাবে, ঠিক আছে। এখানে দেখো লেখা আছে মাই মডেল, একটা আইডি দেওয়া আছে, এই যে আইডি মাই মডেল, সরি, এই যে মাই মডেল। তো এই মাই মডেল আইডিটা কাজ করছে কার ভিতরে? জাভাস্ক্রিপ্টের ভিতরে কাজ করছে, এই দেখেন মাই মডেল আইডি। গেট দ্য ইমেজ এন্ড ইনসার্ট ইট ইনসাইড দ্য মডেল, ইউজ ইট টেক্সট এন্ড ক্যাপশন, ঠিক আছে। এখন দেখো যে ইমেজ ইজিক্যাল ডকুমেন্ট গেট আইডি ইমেজ আইডি, এই ইমেজ আইডিটা পাইছে, তখন এখানে দেখাচ্ছে ইমেজ আইডিটা এখান থেকে নিয়েছে, এখানে পেয়েছেন। এবং কি মডেল ইমেজ বাই আইডি 01, এখানে পরবর্তী যে ইমেজ 01 আছে, এই ইমেজটা পেয়েছে এখানে। তো দেখেন এগুলো বুঝলে বুঝবা না। আচ্ছা, ইমেজ অন ক্লিক ফাংশন, যখন এখানে ক্লিক করা হচ্ছে ইমেজে, হ্যাঁ, এই ভাগটা কাজ, যখন এখানে ক্লিক করা হচ্ছে, এই যে ইমেজ অন ক্লিক ফাংশন, তখন বলতেছে যে স্টাইল ডিসপ্লে ব্লক করে শো করতেছে মডেল এসআরসি দিস এসআরসি, মানে এই এসআরসিটা পাবে। এখানে একটা লিংক দেওয়া আছে, দেখো এই যে, আচ্ছা, এবং অর্ডারটাকে ওখানে ইয়ে করেছে, ঠিক আছে, এক্সিকিউট করেছে। লাস্টে যে একটা অপশন আছে ক্লোজ হচ্ছে না, এই যে ক্লোজ নেম ইজ ক্লোজ, এখানে একটা ক্লোজ দেওয়া আছে, এখানে দেখো একটা, এই যে ক্লোজ ক্লাস, দেখছো কি? এই ক্লোজ ক্লাসের মধ্যে কি হচ্ছে, এখানে এখানে এটা কাজ করতেছে, এই যে। এবং এই যে চিহ্ন দেখছো না, এটা ক্রস চিহ্ন, এখানে কিন্তু এই যে ক্রস চিহ্ন যেটা ব্যবহার করছে, এখানে দেখো
এই যে ক্লোজ, এই ফাংশনের কারণে ক্লোজ হচ্ছে। এখানে আমি যেখানে ক্লিক করলাম, এই যে এই দেখো এখানে ক্রস চিহ্ন আছে এবং এখানে ক্লিক করে যে ক্লোজ হচ্ছে, এখানে ফাংশনটা কল করা আছে যেখানে, সরি এখানে, হ্যাঁ। আর স্প্যান অন ক্লিক ফাংশন মডেল স্টাইল ডিসপ্লে নাম, অর্থাৎ নিচেরটাতে মনে করো ডিসপ্লে নাম হয়ে আছে, এই দেখো বড়টা দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, বাট এখানে ক্লিক করা দেখা যাচ্ছে, তো এটা আগে ডিসপ্লে নাম হয়ে আছে। জাস্ট তোমরা এটা ব্যবহার করবা। আর ক্লোজের পাশে জিরোটা কি কারণে? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এখানে এই ভ্যালুটা জিরো যখন গ্রহণ করবে, ঠিক আছে, এই ভ্যালু যখন জিরো যখন গ্রহণ করবে তখন এটা কি হবে, আমরা যদি অন এবং অফ বলি না, অন দ্বারা কি বোঝাই, অন তো বোঝায় চলমান কন্টিনিউয়াস, আর অফ হচ্ছে, অফ মানে হচ্ছে যেটা বন্ধ হয়ে আছে, ঠিক আছে। এখানে এই জিরো ভ্যালুটা গ্রহণ করলে এটা ক্লোজ হয়ে যাবে, সেটা বোঝাচ্ছে, এটাকে বোঝাচ্ছে কি কম্পিউটার এইভাবে কাজ, তোমরা জানো কম্পিউটার জিরো এবং ওয়ান ছাড়া কিছু বোঝে না, তাই না? এই সিস্টেম স্যার, 1 1 2 মানে 0 1 এটা। হ্যাঁ, 0 1, ঠিক আছে। 1 মানে সে হচ্ছে এটা এক্সিকিউট করবে, আর 0 মানে হচ্ছে কি এটা বন্ধ করে দিবে, এটাই বুঝো আর কি, ঠিক আছে। এখন তুমি এটা অনেক কিছু দেখতে পাবো, যখন তুমি অ্যারে ব্যবহার শিখাবো দেখতে পাবে যে কখন মানটা গ্রহণ করতেছে, গ্রহণ করলে 1 ভ্যালু যখন 1 ব্যবহার করবে তখন গ্রহণ করবে, অ্যাকসেপ্ট করবে, আর ভ্যালু যখন 0 ব্যবহার করবে তখন কি হবে, এটা অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে। এরকম আর কি। এগুলো এখন না বুঝলে চলবে, তোমাদের জাস্ট এটা কপি পেস্ট করে তোমরা করতে পারছো না, দেখবে এটা, এটা এখন বুঝতে গিয়ে মাথা খারাপ করো না কিন্তু, যে এত কঠিন শিখতে পারবো না, আমি এটা শিখতে চাইছিলাম না, জাস্ট তোমাদের মজা দেওয়ার জন্য এটা নিয়ে এসছে এটা, ঠিক আছে। এখন যেটা আমি ক্লিক করছি সুন্দর ওপেন হচ্ছে, আর ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাচ্ছে, এই যে, হ্যাঁ। জাস্ট তোমাদের এটা শিখে থাকলে এটা ভালো, আর কিছু না, হ্যাঁ। আর এখানে সিএসএস ব্যবহার করা আছে, ওগুলো কোড করা আছে আইএমজি ট্যাগের মাধ্যমে, যে ট্রানজিশন হবে কত সেকেন্ড, হ্যাঁ। এই যে আইএমজি হবার করলে অপাসিটি কেমন দেখা যাবে, মডেল কখন ডিসপ্লে ডিজিট 1 হবে, ডিসপ্লে নান কখন হবে, সব এগুলো কোডিং করার বোঝানো আছে, ঠিক আছে। এগুলো তোমাদের আগে শিখিয়েছি, তো এই কোডগুলো দেখলে বুঝতে পারবা। জাস্ট তোমাদের এগুলো দরকার নেই অতটা, হ্যাঁ। জাস্ট তোমরা কি করবা, আর এখানে উইডটা 100% দেখাইছে, হ্যাঁ, যে ম্যাক্সিমাম উইড 100% কেমন হবে, তোমরা এটা কপি পেস্ট করে করার চেষ্টা করবা, অত বোঝার দরকার নেই এখন, হ্যাঁ। দেন পরে তোমাদের যে কিউ জাভাস্ক্রিপ্ট শিখাবো তখন এগুলো প্রপারলি বুঝতে পারবা, তখন প্রপারলি বুঝবে, ওকে। তো আজকে অনেক সময় ক্লাস হয়ে গেল, প্রায় 2.5 ঘন্টার কাছে চলে যাচ্ছে, হ্যাঁ। কতদিন ক্লাস তোমাদের কম নিয়েছিলাম একটু, এই জন্য আজকে ক্লাস বেশি সময় ধরে নিলাম। তোমার নেক্সট টাইম থেকে এত সময় আবার ক্লাস নিব না, হয়তো 1 ঘন্টার ক্লাস শেষ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, কে কে এখানে